আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময়ের অশেষ করুণা এবং রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। দেখতে দেখতে আমরা প্রায় 22-23টি লেকচার আমাদের প্রায় শেষ। আজকে 24তম লেকচার বা 24 অথবা 25 সম্ভবত। যাই হোক, লেকচারটা ম্যাটার না, আমরা আস্তে আস্তে শেষ করছি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো রাইটিং পার্টের ক্লাসগুলো আসলে যদিও তোমাদেরই এটা দায়িত্ব মুখস্থ করা, তারপরেও আমার যে নৈতিক দায়িত্ব বা আমার দায়িত্ববোধ বা আমার রেসপন্সিবিলিটি, ওইখান থেকেই প্রতিটা জিনিসকে চাচ্ছি যেন পড়িয়ে দিয়ে ক্লাসের মধ্যে এটাকে একটা শেষ করে দেওয়া যায়। সেটার ধারাবাহিকতায় আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 11 থেকে 12টি স্টোরি নিয়েছি, যেগুলোর বাংলা অর্থ সহ ক্লাসেই আমি আজকে পড়িয়ে তোমাদেরকে সবগুলো বাংলা করে দিব। আজকে আলোচ্য বিষয় কোনো ব্যাকরণ নয়, আজকে আলোচ্য কোনো বিষয় কোনো এমসিকিউ সলভ বা কোয়েশ্চেন সলভ নয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্টোরি। মোস্ট ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো তোমাদের সাজেশনে দিয়েছি আমি, সেই সবগুলো স্টোরি আজকে এক ক্লাসের মধ্যে আমি বাংলা অর্থ সহ পড়িয়ে দিব। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আপনি যদি এগুলো বাংলা করে দিতেন তাহলে ভালো লাগতো। এখন বাংলা সেটা আবার ট্রান্সলেট করা, আবার গুগলে দেওয়া বা বিভিন্নভাবে আবার লিখা সময় সাপেক্ষ ব্যাপার। সো আজকে মোটামুটি আমরা ক্লাসটা সর্বোচ্চ আজকে ক্লাসটা 1.5 ঘন্টা যাবে। এখন আমার ঘড়িতে বাজে 4টা 4-5, আমরা মোটামুটি 5:30 নাগাদ আমরা এই 10 থেকে 11টা স্টোরি সুন্দর করে বাংলা অর্থ সহ একদম গুছিয়ে দিব, ঠিক আছে? সো সবাই একটু ক্লাসে জয়েন করো। ক্লাস করতে করতে ঘুম ধরে শুধু, আচ্ছা ঘুমে পরীক্ষা তো কাছাকাছি। অনেকে বলছে কেমন আছেন ভাই? অনেক বেশি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আমি অনেক বেশি ভালো, অনেক বেশি ফাইন। আই এম ভেরি ফাইন। আমি আজকে অফলাইনে একটা ক্লাস নিয়েছি অ্যাট আওয়ার উত্তরা ব্রাঞ্চ ফর স্পেশাল সাজেশন ক্লাস, যে আমরা তোমাদের এই যে অনলাইনে সাজেশন দিই না বা পাওয়ার প্লেতে, সেই স্টুডেন্টরা অফলাইনে ছিল, আমাদের ভর্তি স্টুডেন্ট বা বাহিরের স্টুডেন্ট, তাদের আজকে আমরা সাজেশন ক্লাসটি দিয়ে আসলাম উত্তরা ব্রাঞ্চে। দিয়ে আমি মাত্রই এই যে 10 মিনিট থেকে 12 মিনিট হয় আমি আমাদের এই যে অনলাইন অফিসে বা হেডকোয়ার্টারে পৌঁছালাম অনলাইন ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই স্টোরিটার পিডিএফ দিন। হ্যাঁ, রাইট অবভিয়াসলি। আজকের স্টোরিটা আমি খুব বেশি লেখালেখি করবো না, ঠিক আছে? আমি শুধু বাংলা অর্থগুলো পড়ে তোমাদেরকে অর্থটা জানিয়ে দিব যে গল্পটা কীরকম। তুমি যদি পড়তেও যদি কষ্ট হয় তাও সমস্যা নাই, আজকে ক্লাসটা শুধু একটু 1.5 ঘন্টা বা টাইম নিয়ে দেখবা, তাহলে তোমার বাংলাটা সহ একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া কেমন আছেন? সবাই বলছে ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। ভাইয়া এখন কি বোর্ড প্রশ্ন পড়বো নাকি কলেজ সলভ করা? আচ্ছা, রাদিয়া প্রত্যয় একটা কোয়েশ্চেন করেছে, রাদিয়া পাটোয়ারি, যে ইংলিশ নিয়ে ভয় আছি। ইংলিশের ভয় না করে যে ক্লাসগুলো হয়েছে আমার টপিক ভিত্তিক, ওই টপিকগুলোর ভিডিওগুলো দেখো, অথবা যে লেকচারগুলো দিয়েছি, প্র্যাকটিস দিয়েছি, সেগুলো সলভ করো। এটা করলেই তোমার জন্য এনাফ আমি মনে করি। তুমি যদি প্র্যাকটিস শিটগুলো সলভ করো আর বোর্ড কোয়েশ্চেন যদি তুমি অ্যাটলিস্ট 2-3 বছর সলভ করতে পারো, তাহলে আর টেনশন নাই। কিন্তু যদি মনে করো পারছি না পড়া রয়ে গেছে, এরকম করলে কিন্তু দিন শেষের সময়টাই যাবে, তোমার পড়া কিন্তু আর আগাচ্ছে না। সো ওইটাকে মাথায় রেখে প্ল্যান করো যে আমার কাছে এখন 23 দিন বা 24 দিন সময় আছে,
এর মধ্যে স্টোরি রাইটিং বা স্টোরিটা পড়তে আমার সর্বোচ্চ 2-2.5 ঘন্টা লাগবে, যেহেতু গল্প টাইপ জিনিস স্টোরিটা পড়ে ফেললাম, কারণ এগুলো মুখস্থ করার জিনিস না। আমি গ্রাফ এন্ড চার্ট ভাইয়া যেগুলো দিছে প্র্যাকটিস শিট, গ্রাফ এন্ড চার্টের প্র্যাকটিস শিট আমি আগামীকাল দিব। হ্যাঁ, গতকাল তো আমি আমার বাসায় পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে, তারপরে আবার আজকে উত্তরায় যাওয়া সারাদিন ব্যস্ততায়, আবার আজকে রাতে গিয়ে বসতে বসতে লেট হয়ে যাবে, মানে এখান থেকে ক্লাস শেষ করে আমার রুমে যেতে যেতে মোটামুটি 9টা 9:30 বেজে যায়। সেখানে দেখা যায় যে রাতটা আর সকালটা কাজ করলে এর পরের দিন কাজটা গুছিয়ে তোলা যায়। ওকে, এখন পরীক্ষার আগে দৈনিক কত ঘন্টা ইংরেজি পড়া উচিত? আমি বলবো যে যদি ইংরেজির তোমার যদি এটা খুব মানে এটা না, এটা রিলেটিভ কোয়েশ্চেন, যদি ধরো তোমার মোটামুটি একটা বেসিক আছে যে তুমি পড়লে পারতেছো বা একবার পড়েছো, তাহলে বলবো যে বাকি সাবজেক্টের সাথে তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা ইংরেজি পড়বা। হ্যাঁ, 2 ঘন্টা অ্যাটলিস্ট ইংরেজি পড়বা। আর যদি এমন হয় যে না আমার খুবই বাজে অবস্থা ইংরেজিতে, তাহলে 3 ঘন্টা টাইম দিতে হবে। 3 ঘন্টা, সেই 3 ঘন্টার মধ্যে তুমি টাইমটাকে ভাগ করো, তুমি এই জায়গার মধ্যে প্যাসেজ পড়াতে টাইম দাও, এমসিগুলো সলভ করাতে টাইম দাও, গ্রামারগুলো সলভ করাতে একবার টাইম দাও, গ্রামারের ক্লাসগুলো একটু দেখাতে টাইম দাও। এইভাবে যদি বেসিকে একদম দুর্বলতা থাকে তাহলে 3 ঘন্টা, কিন্তু কেউ যদি রেগুলার ক্লাসগুলো সব করে থাকো, আশা করছি ততটা দুর্বলতা থাকা কথা না, 2 ঘন্টা এনাফ। আচ্ছা চলো শুরু করি। ভাইয়া কুমিল্লা বোর্ড 22তে স্টোরি রাইটিং এমন আছে যে ওইগুলো নিজে থেকে লিখতে হয় ভাইয়া? আচ্ছা এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, কত জায়গায় যাই কিন্তু ভুল করে আপনাদের কারোর সাথে দেখা হয় না। স্পর্শিয়া রাহি, মডিফায়ারের প্র্যাকটিস দিয়েছি আমরা। হ্যাঁ, আমি কমপ্লিট সেন্টেন্স আর কানেক্টর দিই নেই, গ্রামারের 2টা দিই নেই, কমপ্লিট সেন্টেন্স কানেক্টর, বাকিগুলো প্র্যাকটিস দিয়েছি। দাদা কাল ক্লাসের পিডিএফ নোটটা দেয় নাই? কালকেটা দিয়েছে তো, কালকে পিডিএফ নোটটা দিয়েছে, তোমরা যে অল ক্লাস লিঙ্ক আছে না এখানে অ্যাড করে দিয়েছে, খেয়াল করো। হ্যাঁ, কালকে কিন্তু এই যে আমার তোমাদের যেই কোঅর্ডিনেটর রয়েছে বা তন্ময় ভাই, তিনি কিন্তু সুন্দর করে এগুলোকে আবার সাজিয়েছে যে এক পোস্টে ক্লাস, সেটার ভিডিও, সেটার পিডিএফ সব একসাথে প্র্যাকটিসের একসাথে করা আছে। ওকে চলো আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? আজকে বলছি আমরা এইচএসসিতে আসতে পারে এমন সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজ মানে স্টোরিগুলো আমরা আজকে বাংলা অর্থ সহ সলভ করব। ওকে, প্রথমে আমরা যে গল্পটা একটু দেখবো সেটা হচ্ছে an ant and the dove, মানে একটি পিঁপড়া আর হচ্ছে একটা যে ঘুঘু পাখি, ঘুঘু পাখির মধ্যে কি গল্পটা ছিল আমরা সেটা একটু দেখি। এর মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে আমাদের স্টোরি কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি, অর্থাৎ আমরা যে গল্পগুলো আজকে দেখবো বিশেষ করে সবগুলো ট্রেডিশনাল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 10 to 20% ক্ষেত্রে প্রশ্নগুলো একটু ক্রিয়েটিভ হয়। এখন আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া কুমিল্লা বোর্ডে বা বিভিন্ন বোর্ডে, এটা শুধু কুমিল্লা নয়, মাঝে মাঝে এমন স্টোরি আসে যেটা বানিয়ে লিখতে হয়। হ্যাঁ, স্টোরিতে এটা আসতে পারে। আমাদের যেই আমি সব সময় বলি এটা প্যারাগ্রাফ না যে নতুনত্ব কিছু থাকবে না, স্টোরিতে যেহেতু এটা গল্প তৈরি করার জিনিস, শিক্ষক তোমার কাছে জানতেই পারে যে তোমাকে নতুন একটা প্লট দিয়ে দিলাম, নতুন 2টো লাইন দিয়ে দিলাম, নতুন 3-4টা লাইন তুলে দিলাম, এইটাকে তুমি সুন্দরভাবে একটা গল্পের আকারে তুলতে পারো কিনা। সো এটার জন্য অবশ্যই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং বা বেসিক ইংলিশের জায়গাটা একটু স্ট্রং হতে হবে। যদি সেটা হয় তাহলে ওই জিনিসটা কঠিন নয়। চলো আমরা শুরু করছি। দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, একটি ঘুঘু পাখি এবং একটি পিঁপড়ে। চলো আমি একটু অর্থটা দেখি কি লিখেছে। ওয়ান্স আপন আ টাইম, একদা একটা সময়, দে লিভড আ ডাভ, একটা ঘুঘু পাখি বাস করত। হি ওয়াজ পাসিং হিজ ডেজ হ্যাপিলি, সে তার দিনগুলো বা তার জীবনটা খুব সুন্দরভাবে পার করছিল, খুব সুখের সাথে। ওয়ান ডে, একদিন, while he was sitting on a tree beside a river, একদিন সে যখন একটি নদীর পাশে একটি গাছের উপরে বসেছিল, he saw an ant, সে একটা পিঁপড়াকে দেখতে পেল, which was very thirsty, যে পিঁপড়াটা ছিল খুবই পিপাসার্ত। কি বলেছে? যে একদা একটা ঘুঘু পাখি ছিল, সে খুব সুন্দর সুখেভাবে তার জীবন কাটাচ্ছিল। একদিন সে একটা নদীর পাড়ে গাছের মধ্যে বসেছিল, সে তখন একটা পিঁপড়াকে দেখতে পায়, যে পিঁপড়াটা প্রচণ্ড তৃষ্ণার্ত। ওকে, সো হি অ্যান্ড, খেয়াল করো কোন হি, এই যে দুইটাই হচ্ছে পুরুষ বা মানে পুরুষ বাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন কোনটা অ্যান্ট আর কোনটা ডাভ, এক্ষেত্রে আমরা এ আর ডি ফলো করব। ওকে,
সো হি ওয়েন্ট টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার। তাহলে সেই যেই পিঁপড়াটা সে নদীর পানিতে গেল পানি পান করতে। সাডেনলি দ্য অ্যান্ট ওয়াজ সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য ওয়েভ। ওয়েভ শব্দের অর্থ কি? ওয়েভ শব্দের অর্থ হচ্ছে ঢেউ। ওয়েভ শব্দের অর্থ কি? ঢেউ। খেয়াল করো বাংলা অর্থগুলো। ওয়েভ শব্দের অর্থ হচ্ছে ঢেউ, ঠিক আছে? ওকে। আর সুইপ এওয়ে থেকে পাস্ট টেন্সে সোয়েপ্ট এওয়ে। সোয়েপ্ট এওয়ে শব্দের অর্থ হচ্ছে ভেসে গেল। কি? ভেসে গেল। সোয়েপ্ট এওয়ে অর্থ কি? ভেসে গেল। ওকে, তাহলে কি হলো? হঠাৎ করে সেই পিঁপড়াটা মানে নদীর যে ঢেউ আছে ঢেউয়ে ভেসে গেল একদম। হি মানে এই পিঁপড়াটা ওয়াজ অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু ডাই মানে প্রায় মরে যাচ্ছিল। প্রায় মরে যাচ্ছিল। প্রায় মরেই যাচ্ছিল। দ্য অ্যান্ট অথবা হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। পিঁপড়াটা প্রায় মরেই যাচ্ছিল। দ্য ডাভ স ইট। এই ডাভ মানে ওই যে ঘুঘু পাখিটা এটা দেখেছিল হোয়াইল সিটিং। দেখো আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্ব বা কমপ্লিটিং সেন্টেন্সে পড়িয়েছি হোয়াইলের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে সেটা আমরা ডিরেক্টলি ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, মানে ওয়াজ ওয়্যার অথবা ভার্বের সাথে আইএনজি। কি পেলাম? দ্য ডাভ স ইট হোয়াইল সিটিং অন আ ট্রি। ওই ঘুঘু পাখিটি এটা দেখতে পেল সে যখন একটি গাছের মধ্যে বসেছিল। দেন তারপর হি প্লাকড আ লিফ। প্লাক করতে হচ্ছে পাড়া, আমরা বলি না ফুল তোলা, তার হচ্ছে ছিঁড়ে ফেলা, ছেঁড়া। দেন হি প্লাকড আ লিফ, সে একটি পাতা ছিল, অ্যান্ড ড্রপড ইট অন দ্য রিভার ওয়াটার, এবং সেটা একটা ওই পাতাটাকে নদীর পানিতে ছেড়ে দিল বা ফেলে দিল। দ্য অ্যান্ট গট অন দ্য লিফ। গটন মানে হচ্ছে উঠলো। গ্যাটন থেকে এসেছে কি? গটন মানে উঠলো, পাতার উপরে উঠলো। তা আমি এখানে এটা লিখে দিচ্ছি, গট অন মানে কি? উঠলো। তাহলে কি পাচ্ছি? দ্য অ্যান্ট গট অন দ্য লিফ, ওই পিঁপড়াটা পাতাটার উপরে উঠলো, অ্যান্ড কেম টু দ্য ল্যান্ড, এবং সে ধীরে ধীরে কোথায় ফিরে আসলো? সে ভূমিতে বা জমিতে বা মাটিতে ফিরে আসলো। হি থ্যাঙ্কস দ্য ডাভ ফর সেভিং হিজ লাইফ। সে ঘুঘুটাকে ধন্যবাদ জানালো তার জীবনটাকে বাঁচানোর জন্য। দ্য অ্যান্ট ইন রিটার্ন প্রমিসড টু হেল্প দ্য ডাভ। এরপরে ওই পিঁপড়াটা সে প্রতিজ্ঞা করলো সেও ঘুঘু পাখিটাকে সাহায্য করবে। ওকে। ওয়ান ডে দ্য ডাভ ওয়াজ সিটিং অন দ্য সেম ট্রি। একটা দিন আবার এর অনেক দিন পরে ওই ঘুঘু পাখিটা ঠিক একই গাছের মধ্যে মানে বসেছিল যে গাছটার মধ্যে এর আগের বার বসে সে পিঁপড়াটাকে বাঁচিয়েছে, সে একই গাছের মধ্যে আবার বসেছিল। দেয়ার ওয়াজ আ হান্টার। হান্টার মানে কি? হান্টার হচ্ছে শিকারী। হান্টার মানে কি? শিকারী। দেয়ার ওয়াজ আ হান্টার, একটা শিকারী ছিল। দ্য হান্টার এইমড অ্যাট। এইম অ্যাট মানে হচ্ছে কোনো দিকে তাক করা, গুলি বা ছুরি বা তীর তাক করাকে আমরা বলেছি এইম অ্যাট। তাহলে কি পেলাম? এইমড অ্যাট, তাক করলো। ওকে, তাহলে কি পাচ্ছি? দ্য হান্টার এইমড অ্যাট দ্য ডাভ, ওই শিকারিটি ওই ঘুঘুটির দিকে তাক করলো। কি তাক করলো? তার এই যে তীর, তার তীর তাক করলো। ওকে। দ্য অ্যান্ট স ইট, পিঁপড়াটা এটা দেখলো। ওয়েন দ্য হান্টার ওয়াজ অ্যাবাউট টু শুট, এটা ধরো গুলি, যেহেতু শুট বলেছে তাই গুলি। তাহলে সে যখন প্রায় গুলি ছুঁড়ে ফেলবে, ওই যে অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু শুট মানে কোনো কাজ করার একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাবে, এই ক্ষেত্রে আমি ইউজ করেছি অ্যাবাউট টু প্যাটার্নটা। ওয়েন দ্য হান্টার ওয়াজ অ্যাবাউট টু শুট মানে যখনই সে শুটটা করতে যাবে, দ্য ডাভ, সে যখন ডাভটা বা ঘুঘুটাকে যেই শুট করতে যাবে, গুলি করতে যাবে, ঠিক তখনই দ্য অ্যান্ট বিট, কিন্তু বাইটের পাশ্রম বিট, বিট হিম ইন দ্য লেগ, তখনই পিঁপড়াটি হান্টার বা শিকারীর পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। ওকে, তাহলে বিট হতো কি? কামড় দিল।
দ্য হান্টার মিসড হিজ এইম, ওই শিকারিটি তার যেই তাকটা নষ্ট করে ফেললো, যেদিকে তার লক্ষ্য ছিল, লক্ষ্যবস্তু ভ্রষ্ট হয়ে গেছে। ইন দ্য মিন টাইম, এই সময়ের মধ্যে গুলির আওয়াজ শুনে দ্য ডাভ ম্যানেজড টু ফ্লাই অ্যাওয়ে, ওই ঘুঘু পাখিটা উড়ে যেতে সক্ষম হলো। দাস, এইভাবে দ্য অ্যান্ট অলসো সেভড দ্য লাইফ অফ দ্য ডাভ, এইভাবে সে কী করলো, পিঁপড়াটাও ঘুঘুটার জীবন বাঁচাতে সক্ষম হলো বা বাঁচালো। বোথ অফ দেম বিকেম গুড ফ্রেন্ডস, তাদের দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল, একজন একজনের জীবন বাঁচিয়েছে, খুব ভালো কাজ। দে প্রমিস টু হেল্প ইচ আদার ইন দেয়ার জয়েস অ্যান্ড সরোস, তারা প্রতিজ্ঞা করলো যে একে অপরের আনন্দে এবং দুঃখে একে অপরকে সাহায্য করবে। ফ্রম দ্য রিডিং অফ দিস স্টোরি, এই গল্পটার পড়া থেকে উই লার্ন দ্যাট, আমরা জানতে পারি যে বা আমরা শিখতে পারি যে উই শুড হেল্প আদার্স ইন দেয়ার ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে হচ্ছে কষ্ট, কষ্ট বা সমস্যা। তাহলে আমরা এইটা শিখতে পারি যে অন্যের কষ্টে আমাদেরকে তাদেরকে সাহায্য করা উচিত। তাহলে এটাকে বাংলা বোঝা গেছে? আচ্ছা, কয়েকটা এক দুইটা কমেন্ট পড়বো, খুব বেশি না। স্টোরি রাইটিং একটুও বানায় লিখতে পারি না ভাইয়া, আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন যে মনে হচ্ছে মুখস্থ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। শেষে মোরাল অফ দ্য স্টোরি লিখতে হবে? হ্যাঁ, লিখলে ভালো। হ্যাঁ, এক বাক্যে জাস্ট একটা স্টোরি লিখে দিতে পারো। সব ক্ষেত্রে এটা তুমি যতগুলি হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে চেষ্টা করবে যে একদম শেষের দিকে একটা বাক্যে একটা স্টোরি লাইন দেওয়ার জন্য, যে ফ্রম দ্য স্টোরি উই ক্যান আন্ডারস্ট্যান্ড অথবা উই ক্যান লার্ন দ্যাট that whenever we are united we are mightier or we are stronger, but when we are divided we are less mighty or we are less stronger, মানে আমরা তখন কম শক্তিশালী হয়ে যাই, আমরা আমাদের শক্তি কমে যায়। ঠিক আছে? মোরালটা কি লিখবো ভাইয়া? রাইট, মোরালটা লিখবা ভাইয়া। কয় পেজ এবং কিভাবে লিখলে মার্ক ভালো পাওয়া যাবে? আচ্ছা, অনেকেই এই প্রশ্নটা করছে যে ভাইয়া কতটুকু লিখতে হবে, স্টোরি রাইটিং অনেক কঠিন লাগে, কি বলো? ভাইয়া এগুলো শিট করে দিলে ভালো হবে। শিট তো অবশ্যই থাকবে। এই স্লাইডটার একদম ফ্রেশ কপি তোমরা পাবা, একদম হাতে লেখা কপিটাও পাবা। যারা যারা বাংলা অর্থ বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো শব্দ কঠিন লাগে, এটাও থাকবে একদম ফ্রেশ কপিতে, এটাও আমি স্লাইডে অ্যাড করে দিব। স্যার কীভাবে স্টোরি লিখলে ফুল মার্কস পাবো? এইটা দেখো, এটার প্রশ্ন আমি একটু বলি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যদি অজানা স্টোরি আসে তাহলে স্টোরি রাইটিং অনেক ইজি। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে, আমি খুব সহজে এক দুইটা প্রশ্ন উত্তর নিচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করে, আমি অল্প কথাই বলবো যেন খুব বেশি কথা তোমার মধ্যে জাম্বেলড না হয়। প্রথম বিষয় হচ্ছে, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে একটা টাইটেল দিতে হবে। খুব মনোযোগ শোনো, কিছু লিখছি না, জাস্ট শোনো। অবশ্যই স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা টাইটেল দিতে হবে, এটা মাস্ট। এখন ধরো এই ধরনের ট্রেডিশনাল গল্প যদি আসে তাহলে তুমি বুঝবা এটা কোনটা নিয়ে কথা বলছে, তুমি লিখে দিতে পারবা যে ওয়ে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অথবা গ্রাস্প অল লোজ অল, অথবা কি আ ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স। মানে যা আমরা পড়বো যদি এর মধ্যে আসে তাহলে তো ফাইন। কিন্তু যদি এমন হয় মাঝে মাঝে যে যেটা তুমি পড়ো নাই, ট্রেডিশনাল না, একটু ক্রিয়েটিভ গল্প না এইচএসসিতে আসে মাঝে মাঝে দু একটা, তোমরা বোর্ড যদি খেয়াল করে দেখবে যে মানে গড়ে 4-5টা প্রশ্ন আসছে হয়তো গত 4-5 বছরের মধ্যে বিভিন্ন বোর্ডে মিলিয়ে। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, প্রথম বিষয়, এই ধরনের স্টোরি রাইটিং যদি আসে, তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না থাকে তাহলে তুমি আসলে এখানে মার্ক আর্ন করতে পারবা না। আমি দেখো খুব কঠিনও যদি হয় বা এটা যদি খুব তোমার কাছে তিক্ত লাগতে পারে যে মানে ভাইয়া তাহলে পারবো না, এটা কেমন কথা, আমি তাও বলছি সত্য কথা বলতে হবে, না বললে আসলে তোমার জন্য এটা লস, অথবা আমি এখানে আসলে মুনাফিকের দায়িত্ব পালন করব। যাই হোক, এখন ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো না হয়, সেন্টেন্স তৈরি করতে না পারো, এটা আসলে তোমার একটা নেগেটিভ পার্ট। তুমি ইন্টারভিউ উঠেছ, টিচার চাইবে যে 12 বছর পড়াশোনা করে একটা বা ছেলে বা মেয়ে একটা ছোট্ট গল্পের 2-3 লাইন দিয়ে দিলে সে লিখতে পারুক, সে লিখতে পারবে, এটাই টিচার চায়। টিচার প্রত্যাশা করে যে 12 বছর ইংরেজি পড়ে সে একটা গল্পর অর্ধেক দিয়ে দিচ্ছে, সেটা বাকিরা বানাইতে পারবে না। তাহলে এটা নিজের দোষ তোমাদের, তোমরা কেন ইংলিশ শিখো নাই। 2 নম্বর বিষয় হচ্ছে
টাইটেল কিভাবে দিবা? গল্পটা স্টোরিটা দেখে দেখবা যে গল্পে কত লাইন দেওয়া আছে, 2 লাইন। ধরো একটা মেয়ের সম্বন্ধে দিল যে করোনার মধ্যে ব্যবসা বাণিজ্য করে বা করোনার মধ্যে অনেক সমস্যা হচ্ছে, ব্যবসা শুরু করছে। এখন তুমি এতটুকু দিয়ে শেষ, যে করোনা আসছে ব্যবসা শুরু করছে, এতটুকু দিয়ে মনে করো শেষ। তুমি মনে মনে একটা স্টোরি তৈরি করবা যে তুমি এই গল্পটাকে কই নিয়ে যেতে চাও। এইসব ক্ষেত্রে কিন্তু উত্তর ডিফারেন্ট আসবে। তুমি মনে করবা সে এই করোনার মধ্যে সে অসুস্থ হয়ে ফ্রাস্ট্রেশন হয়ে মারা গেছে, এটা একটা গল্প হইতে পারে, তুমি নাম্বার পাবা এখানে। আবার গল্পটা এরকম হইতে পারে যে খুব ইন্সপায়ারিং, সে এই সময়টাতে নিজেকে অবহেলা না করে সে কিছু স্কিল ডেভেলপ করেছে, স্পোকেন শিখেছে, কম্পিউটার শিখেছে, এবং সে একজন ডিজাইনার হয়েছে পরবর্তীতে, এবং সে তার পরিবারের কষ্ট গুছিয়েছে। আবার এমনও হইতে পারে যে এই সময়টার মধ্যে একজন মানুষ এমন একটা মাস্ক আবিষ্কার করেছে যেই মাস্কটা দিয়ে কোনো ধরনের জার্ম ঢুকতে পারে না। দ্যাট ইজ অ্যান ইন্সপায়ারিং স্টোরি অলসো। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু মেক ইউর মাইন্ড অন হুইচ ওয়ে ইউ আর গোয়িং টু রাইট ইউর স্টোরি। তুমি যে ওই স্টোরিটার লাইনটা তৈরি করতে পারো, দেন তুমি ওই অনুযায়ী একটা স্টোরির টাইটেল তৈরি করবা নিজে। যদি হয় সে যে বলো যে রহিমাস বিং অ্যান এম্পাওয়ার্ড উমেন, রহিমার একজন কি ক্ষমতা সম্পন্ন নারী হয়ে ওঠা হইতে পারে। অথবা যদি বলো রহিমার ফ্রাস্ট্রেশন, রহিমা অ্যান্ড হার ফ্রাস্ট্রেশন ইন কোভিড-19, কোভিড-19 রহিমা এবং তার হতাশা। তুমি গল্পকে যেই লাইনে তৈরি করেছো তোমার মাথার মধ্যে, সেই লাইন অনুযায়ী টাইটেল হবে। ওকে, আশা করছি এই প্রশ্নগুলো ক্লিয়ার। আর স্টোরি লেখলে কীভাবে ভাইয়া বেশি নাম্বার পাবো? কয়েকটা ব্যাপার। একটা স্টোরিতে টাইটেল থাকতে হবে, স্টোরির যে গঠনটা সেটা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করতে হবে, কোনটার পর কোন ঘটনা ঘটছে, এরকমভাবে সুন্দরভাবে স্টোরি গল্পটা তৈরি হবে। তৃতীয়ত হচ্ছে খাতার মধ্যে কোনো প্রকার কাটাকাটি এই জাতীয় জিনিসগুলো করা যাবে না স্টোরির ক্ষেত্রে। চতুর্থত যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে স্টোরির ক্ষেত্রে তুমি খেয়াল রাখবে যে যতটা ইজিভাবে উপস্থাপন করা যায়। স্টোরি কঠিন জিনিস লিখলে হবে না। স্টোরি মানে ফেবলস, এগুলোকে সহজ ভাষায় লিখতে হয়। অত্যধিক কঠিন অনেক গুরুগম্ভীর শব্দ লিখলে আসলে স্টোরির মার্ক কম পাওয়ার সুযোগ থাকে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আসো আমরা এখন আরেকটা স্টোরি পড়ব, দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স। ফুলিশ মানে বোকা, ক্লেভার মানে কি চালাক বা চতুর। তাহলে একটি বোকা কাক এবং একটি খুবই চতুর খ্যাকশিয়াল। চলো আমরা একটু দেখি কি লিখেছে এখানে। দেয়ার ওয়াজ আ ক্রো অন আ ট্রি, একটা গাছের মধ্যে একটা কাক ছিল, ওই যে কাকটা একটু বোকা। উইথ আ পিস অফ মিট, এক টুকরো মাংস নিয়ে। ইন ইটস বিক, বিক মানে ঠোঁট, পাখির ঠোঁট, এটাকে চঞ্চু বলে। কি বলে? চঞ্চু বা পাখির ঠোঁট, পাখির ঠোঁট। ঠিক আছে, ওকে। তাহলে একদা একটা সময় একটা গাছের মধ্যে একটা কাক তার ঠোঁটের মধ্যে এক টুকরো মাংস নিয়ে বসেছিল। A hungry fox sat under the tree. ওই গাছের নিচে একটা খুবই ক্ষুধার্ত শিয়াল বসেছিল। ওকে, যেটা খুব ক্লেভার, শিয়াল খুব বুদ্ধিমান হয়। The crow was foolish. কাকটি ছিল খুবই বোকা। The fox saw the crow sitting on the branch. Branch মানে কি? ডালা। ব্রাঞ্চ মানে হচ্ছে ডালা, ঠিক আছে, ডালা। তাহলে কি দেখলো? দ্য ফক্স স দ্য ক্রো, শিয়ালটি কাকটিকে দেখলো কোন অবস্থায়? সিটিং অন দ্য ব্রাঞ্চ, ওই যে গাছটার একটা ডালে বসে আছে। তাহলে শিয়ালটি কাকটিকে একটি ডালে বসা অবস্থায় দেখলো, উইথ আ পিস অফ মিট, একটি মাংস সহকারে বা এক টুকরো মাংস সহকারে। দ্য ক্লেভার ফক্স ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট। হ্যাভ মানে এখানে হচ্ছে খাওয়া। হ্যাভ মানে কি? এখানে খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে খাওয়া টু দিলে কি হয়েছে? অর্থটা খেতে। টু গো যেতে, টু ইট খেতে, টু সি দেখতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। তাহলে দ্য ক্লেভার ফক্স ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট, ওই মাংসের টুকরাটা ওই শিয়ালটা খেতে চাচ্ছিল। ওকে, হি হিট আপন আ প্ল্যান। হিট আপন আ প্ল্যান অর্থ হচ্ছে একটি বুদ্ধির মানে বুদ্ধি খাটানো। হিট আপন আ প্ল্যান অর্থ কি? বুদ্ধি খাটানো, বুদ্ধি খাটানো।
তাহলে এটা পাস্ট টেন্স রয়েছে, এটা কিন্তু হিটস হতো না হলে, পাস্টে রয়েছে তাই হচ্ছে কি হিট। হি হিট আপন এ প্ল্যান, সে একটি বুদ্ধি কাটালো টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন। এই অ্যাকমপ্লিশ হতো কি সম্পন্ন করা, সম্পন্ন করা। আর ইভিল ডিজাইন মানে কি তার এই শয়তানি বুদ্ধিটা বা দুষ্টু বুদ্ধি, তার এই দুষ্টু বুদ্ধিটা অর্থাৎ তার ঠোঁট থেকে, কাকের ঠোঁট থেকে মাংস অর্জন সে খেতে পারে, এই দুষ্টু বুদ্ধি আরেকজনের খাবার কেড়ে নেওয়ার এই বুদ্ধিটা সে সম্পন্ন করার একটা পরিকল্পনা আঁটলো মাথার মধ্যে। দেখি পরিকল্পনা কি। হি ফ্ল্যাটার্ড দ্য ক্রো। ফ্ল্যাটার অর্থ হচ্ছে তোষামত করা, অতিরিক্ত প্রশংসা করা। ফ্ল্যাটার অর্থ কি পাস্ট টেন্সে রয়েছে তোষামত করা, তোষামত বা অতিরিক্ত প্রশংসা করা। তাহলে কি পাচ্ছি, হি ফ্ল্যাটার্ড দ্য ক্রো, সে কাকটাকে তোষামত করছিল, অতিরিক্ত প্রশংসা করছিল। সেইং, এটা বলে দ্যাট যে দ্য ক্রো ওয়াজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, কাকটা দেখতে অত্যন্ত সুন্দর ছিল, এটা বলে বলে বলতেছে তুমি দেখতে কত চমৎকার। কাককে বলতেছে শিয়ালটা, তুমি কি বিউটিফুল, তুমি কি চমৎকার। ইটস feathers were extremely glamorous. Glamorous মানে সুন্দর। এর পাখাগুলো অত্যন্ত মানে মারাত্মক লেভেলে সুন্দর, কি যে তেলটা দিতেছে। and its beak was very nice. beak মানে ঠোঁট, এবং তার ঠোঁটটা একদমই সুন্দর, খুবই চমৎকার। তার মানে বলে না মাঝে মাঝে আমাদের যে দুর্নীতি যারা করে বা এরকম যে মানে তোষামত করা লাগে, পাচাটা লাগে যে বস আমাকে প্রমোশন দেন, প্রমোশন দেন, সেচে অবস্থা যে সে নিজের ইচ্ছায় নিজে কোথা থেকে মাংস সংগ্রহ করতে পারতেছে না, সে এখন কিভাবে কাককে ঠকিয়ে মাংসটা খাওয়া যায় যত ধরনের প্রশংসা লাগে সে করতেছে। কি কি বলছে দেখো, যে দ্য ক্রো ওয়াজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, কাকটা ছিল দেখতে অত্যন্ত সুন্দর। ইটস ফেদার্স ওয়ার এক্সট্রিমলি গ্ল্যামারাস, এটার যে পাখাগুলো এটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড ইটস বিক ওয়াজ ভেরি নাইস, এবং এটার ঠোঁট ছিল অনেক সুন্দর। ওকে, ফাদার, তারপরে দ্য ক্লেভার ফক্স অ্যাডেড দ্যাট, এরপরে সে আরও যুক্ত করলো যে বা আরও বলল যে দ্য বিউটি অফ দ্য ক্রো কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, এই কাকের সৌন্দর্যকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মানে কি বলে, তোষামদের তো একটা মাত্রা থাকে, সে মাত্রা ছাড়িয়ে গেছে, একেবারে অন্য লেভেলে। কি বলছে দেখো যে দ্য বিউটি অফ দ্য ক্রো কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, যে এই কাকের সৌন্দর্যকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা, তারপর কি, দ্য সুইট ওয়ার্ডস অফ দ্য কানিং ফক্স। কানিং মানে হচ্ছে দুষ্টু বা হচ্ছে যারা হচ্ছে নেগেটিভলি চালাক, ঠিক আছে, দুষ্টু মনা বা দুষ্টু মনস্ক। তাহলে দ্য সুইট ওয়ার্ডস অফ দ্য কানিং বা চতুর, চতুর বলি আর কি আমরা, ফক্স প্লিজ দ্য ক্রো, প্লিজ অর্থ হচ্ছে সন্তুষ্ট করলো, প্লিজ অর্থ কি সন্তুষ্ট করলো। ওকে, তারপরে কি হলো যে এই শিয়ালের বা দুষ্টু মনস্ক শিয়ালের এই মধুর মধুর মিষ্টি কথায় আসলে কাকের মনটা গলে গেছে very much, and it became overwhelmed with joy. overwhelmed মানে হচ্ছে আনন্দে গদগদ হয়ে যাওয়া, মানে একেবারে আনন্দ, একেবারে মানে আনন্দ কই রাখবে জায়গা পাচ্ছে না। কি বলতেছে এই লোক, আমি নাকি এত সুন্দর, আমি কাক জগতে সবচেয়ে কালো, আমাকে সবাই কুৎসিত বলে ময়লার সাথে তুলনা করে, আর আমি এত সুন্দর, আমার পাখা এত সুন্দর, আমার ঠোঁট এত সুন্দর। সে আনন্দে একদম গদগদ হয়ে গেছে। ওভারওয়েলম উইথ জয় মানে হচ্ছে আনন্দে ভরপুর হয়ে যাওয়া। বাট এগেইন দ্য ফক্স সেড দ্যাট, কিন্তু তারপরে আবার সেই কে বললো, শিয়ালটা বলছে দ্য ক্রো ওয়াজ ডাম্ব। ডাম্ব মানে কি বোবা, সে কথা বলতে পারে না, বোবা। দেখো সে কিভাবে আগাইছে, সে কি বললো, দ্য ক্রো ওয়াজ ডাম্ব, কাকটা ছিল বোবা, হুইচ ওয়াজ আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে তোমার তো ঠোঁট এত সুন্দর কিন্তু তুমি তো আসলে কষ্টের বিষয়, তুমি আসলে বোবা, কিছু করার নাই, তোমার এই সৌন্দর্য কোনোই দাম নাই। ওকে,
অ্যাট দিস, এই কথা বলাতে দ্য ক্রো বিকেম আ বিট অ্যাংরি, সে কিছুটা রাগান্বিত হয়ে গেল। অ্যান্ড ইন অর্ডার টু প্রুভ, প্রমাণ করতে, ইন অর্ডার টু প্রুভ, প্রমাণ করতে, ইন অর্ডার টু প্রুভ দ্য ফিউটিলিটি অফ ইটস ওয়ার্ডস, ফিউটিলিটি মানে হচ্ছে ভুল প্রমাণ করা, ফিউটিলিটি ভুল, ঠিক আছে, মানে ভ্রান্ত ধারণা, কোনো বিষয় সম্বন্ধে ভ্রান্ত ধারণা। মোহাম্মদ রিফাত, তারপর হচ্ছে নিঝুম তারা, আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। ভাই আপনি যে রিটেন পার্টের শিট দিয়েছেন ওইটা পড়লে কি হবে? হ্যাঁ, ওইটা পড়লে হবে। তোমরা পড়া ছাড়া অনেকে অনেক বিষয়ে কমেন্ট করছো, আমি একটু দেখছি। হ্যাঁ, একজনটা ভালো কমেন্ট করেছে, সেটা হচ্ছে তুলফা কানিং, মানে হচ্ছে ধূর্ত, ধূর্ত আর দুষ্টু মনা বা এরকম একই জিনিস, যদিও ধূর্ত একটা সুন্দর। আচ্ছা, তোমরা ক্লাসে এসে, আমি যদিও কমেন্ট পড়া উচিত না, তোমরা আসলে ওই বলো না মাঝে মাঝে, আমি তো একটা কথা বলি যে আমরা হচ্ছে কি জানো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ক্লাসগুলো যখন হয়ে যাবে, যখন দেখবা যে পড়াশোনা করো নাই, পরীক্ষায় গিয়ে যখন, আমি বলে দিচ্ছি আমার কথাগুলো তোমরা রেকর্ড রাখো, কখনো কখনো পরীক্ষার হলে গিয়ে যখন 7টা বা 8টা বোর্ডে যখন গিয়ে দেখবা যে মানিক ভাই যা পড়াইছি ঠিক এই স্টোরিটা তোমার পরীক্ষায় আসছে, তখন আমার এই স্টোরিটা সুন্দর করে লিখে দিও যে ভাই আপনি পড়ছিলেন যে বাংলা অর্থ সব বুঝাই দিয়েছিলেন, কিন্তু আমরা ক্লাসটা করি নাই, আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা আমার খারাপ অবস্থা। তোমরা লাইভে থেকে ক্লাস করবে না, ওই কিসের কার কার, তোমরা এই যে মিয়া খলিফা, মানে খুব বড় হয়ে গেছো না? ভাবতে অবাক লাগে, তুমি টিচারের সামনে মিয়া খলিফা, একজন পর্ন স্টারের নাম বলতেছো তুমি, মানে অতটুকু ন্যূনতম মানে জ্ঞানবোধ থাকা উচিত তো একটা মানুষের। আমি তোমার টিচার, আমি তোমার অনেক সিনিয়র, তোমার কলেজ পরীক্ষা কয়দিন পরে, আর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে, বুঝতেছো? তুমি যেই হায়ার এডুকেশন ঢুকবা, আমার হায়ার এডুকেশন শেষ। তুমি ওই টিচারের সামনে এসে তুমি একটা পর্ন স্টারের নাম বলতে তোমার কাছে কি ন্যূনতম এটাকে ফানি বিষয় মনে হইলো? কই, আমি তো আমার এই যে আজকে 25 বা 24তম লেকচার, আমি তো কখনো একজন পর্ন স্টার নাম বলি নাই, আমি একটা অ্যাডাল্ট ফান বলি নাই ক্লাসের মধ্যে, নাকি আমি জানি না, নাকি আমার ওই বয়সটা হয় নাই, নাকি বললে আমার মজা লাগবে না? বলো, আমার মজা লাগবে না? ক্লাসগুলো হয়ে যাবে, তারপরে তোমরা পরীক্ষার হলে গিয়ে যখন কান্না করবো তখন বুঝবা আমি মোটে রুড মানুষ না, আমি খুব ঠান্ডা মস্তিষ্কে। কিন্তু তুমি যে নামটা ওয়ার্ড ইউজ করেছো, আই থিঙ্ক দিস ওয়ার্ড অর দ্য নেম অফ আ পর্ন স্টার ডাজ নট গো উইথ ক্লাস, গো উইথ আ ক্লাস। আজকে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমি ওই একটা ক্লাস করে এসে জাস্ট লাঞ্চ করে এখানে ঢুকছি। তোমরা যে এরকম কমেন্ট করতে খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট লাগে এই ব্যাপারগুলো। তোমরা কবে বড় হবা বলো? এগুলো মানে খুবই প্যারাদায়ক। যাই হোক,
আমরা একটু শেষ করি এটা, হ্যাঁ। এখন এই ব্যাপারগুলো ক্লাসের মনোযোগটাই নষ্ট করে দেয়। আমি ক্লাস আজকে বলছি না কম সময় সব পড়াই দিব, কেন বলছি এটা, যেন কম সময় তোমাদের টাইমটা বাঁচে, বাকি পড়া পড়তে পারো। এখন কি বলছে দেখো, বাট এগেইন দ্য ফক্স সেড দ্যাট দ্য ক্রো ওয়াজ ডাম। তখন শিয়ালটা আবার বলল যে কাকটা অনেক বেশি ধূর্ত, এবং কাক তার এই ভুল কথা প্রমাণ করার জন্য সে কি করলো, দ্য ক্রো ওপেন্ড ইটস মাউথ টু কেই বা খেই। সে কেই মানে হচ্ছে কাকা করা বা ডাকা, কাকা করে ডাকা। তাহলে কাক তার মুখ খুললো কাকা করে ডেকে দেখানোর জন্য যে না আমি বোকা না, আমি রাখতে পারি। দেন and there the piece of meat fell down from its mouth, এবং তারপরে এইভাবেই কি করলো, তার মুখ থেকে মাংসের টুকরোটি পড়ে গেল। and the clever fox went away with the piece of meat, এবং সেই চালাক শিয়ালটি তার এই মাংসের টুকরা নিয়ে এসে চলে গেল। ওকে, তাহলে আশা করছি এটা কি ক্লিয়ার বলো তো, এই গল্পটা কি বুঝতে পেরেছো? ভাই স্টোরি কি অলওয়েজ পাস্ট টেন্সে হবে? স্টোরিগুলো আসলে পাস্ট টেন্সে দিত, যেহেতু ঘটনাগুলো অতীতের হয়, তাই না স্টোরিগুলো। তবে এইসব যেগুলো হচ্ছে ধরো কাকারিয়ার মধ্যে ঘটনা, এগুলো তোমরা পাস্টে লিখলেই বেটার, যেহেতু ঘটনা হয়ে গেছে, সবাই জানে দুনিয়ার। সো এইরকম ঘটনাগুলো পাস্টেই লিখবা। চলো, আর মোরাল অফ দ্য স্টোরি যে সব জায়গায় দিতেই হবে ব্যাপারটা এমনও না। মোরাল অফ দ্য স্টোরি যদি তোমার এমন হয় যে আমাদের জীবনের সাথে কানেক্ট হয় কোনো কিছু, লোভ, শিক্ষা, তারপর হচ্ছে একত্রিত থাকা, এই ব্যাপার হলে তুমি এগুলো কানেক্ট করবা। কিন্তু এইটা আসলে বাস্তব লাইফের একটা ঘটনা না, জাস্ট মজার ছলে একটা ঘটনা। তারপর চলো আমরা দেখি নোবডি বিলিভস আ লায়ার। এই গল্পটা আমরা পড়বো। দেখো এইটা আবার আমাদের জীবনের সাথে মিলছে, এটাই কিন্তু স্টোরি লাইন দেওয়া আছে শেষে। ওকে, চলো আমরা এটা একটু দেখি। নোবডি বিলিভস আ লায়ার, আমরা সবাই এটা পড়েছি। লং লং এগো, অনেক অনেক দিন আগে, দে লিভড আ শেপার্ড। শেপার্ড মানে কি, মানে হচ্ছে মেষ পালক। মেষ বা মানে গরু পালক আর কি, আমরা যাকে বলেছি রাখাল বালক বলি। চলো আমরা তারপর আগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড হচ্ছে একটু, পাশে কাজ হচ্ছে, আশা করি সব সময় হবে না, একটু একটু মাঝে মাঝে হবে। তাহলে লং এগো দেয়ার লিভড আ শেফার্ড বয় ইন আ সার্টেন ভিলেজ। একটা গ্রামে একটা রাখাল বালক বাস করত। হি ইউজ টু মানে কি, অতীতে কোনো কিছু করার অভ্যাসকে আমরা বলি হচ্ছে ইউজ টু দিয়ে ব্যবহার করি, অতীত অভ্যাস। তাহলে ইউজ টু টেন্ড মানে চড়ানো, টেন্ড মানে কি গরু মহিষ চড়ানো। শিপ মানে কি, শিপ মানে হচ্ছে ভেড়া, তাহলে এই টেন্ড মানে হচ্ছে চড়ানো, আর শিপ মানে কি ভেড়া। এটা যদি SHIP দেই শিপ, তখন হয়ে যাবে কি জাহাজ। হি ইউজ টু টেন্ড শিপস ইন নিয়ার বাই ফিল্ড বিসাইড দ্য ফরেস্ট। তাহলে বিসাইড দ্য ফরেস্ট মানে কি, জঙ্গলের বা বনের পাশে একটি মাঠের মধ্যে সে তার যেই ভেড়াগুলো ছিল ভেড়াগুলো চড়াতো। ওকে, দ্য শেফার্ড বয় ওয়াজ আ গ্রেট লায়ার। এই লায়ার বানানটা খেয়াল করবা, LIAR, ঠিক আছে? স্পেলিংটার জন্য খেয়াল করো তোমরা খুব সুন্দরভাবে, স্পেলিং যেন ভুল না হয়। দ্য শেফার্ড বয় ওয়াজ আ লায়ার, সে ছিল একটা বড় রকমের মিথ্যাবাদী। হি এনজয়েড হিমসেলফ মেকিং ফান উইথ পিপল, সে অন্যদের সাথে মজা নিয়ে খুব আনন্দ পেত,
খুব এনজয় করতো সে। হি ওফেন ক্রাইড আউট, দেখো অতীতের ঘটনা, যেহেতু এগুলো আমরা সবাই জানি। হি ওফেন ক্রাইড আউট, সে সবসময় চিৎকার করে উঠতো, ওলফ ওলফ মানে নেকড়ে, মানে নেকড়ে কিন্তু বাঘ না, নেকড়ে এক ধরনের, তো বুনো শিয়ালের মতো এক ধরনের আর কি, বুনো কুকুরের মতো। ওলফ ওলফ। দ্য কাইন্ড হার্টেড ভিলেজার্স, কাইন্ড হার্টেড মানে কি, সহৃদয়বান, সহৃদয়বান। সহৃদয়বান গ্রামবাসীরা হার্ড হিজ ক্রাই, হার্ড পাস্ট টেন্সে, তারা তাদের এই কান্না বা চিৎকার শুনতে পেত, অ্যান্ড রাশড টু দ্য স্পট। রাশ অর্থ হচ্ছে দৌড়ে যাওয়া, অর্থ কি অত্যধিক গতিতে দৌড়ে যাওয়া। তাহলে ওই সদয়বান যেই গ্রামবাসীরা রয়েছে তারা তার এই চিৎকার শুনতো এবং তারা দৌড়ে ওই স্পটে যেত, ওই জায়গায়, উইথ স্টিক্স, লাঠি নিয়ে, টু সেভ দ্য শেপার্ড বয়, এই রাখাল বালককে বাঁচানোর জন্য তারা দৌড়ে লাঠি নিয়ে যেত। বাট ওয়েন দে কেম নিয়ার, যখন তারা কাছাকাছি চলে আসতো, দে ফাউন্ড নো ওলফ, তারা ওইখানে কোনো নেকড়ে দেখতে পেত না। অ্যান্ড দ্য শেপার্ড বয় সিম্পলি লাভড অ্যাট দেম, এবং ওই রাখাল বালকটা তাদের দিকে হেসে হেসে মজা করত। লাফ এট মানে হচ্ছে কাউকে তুচ্ছার্থে হাসা, কারো প্রতি, হ্যাঁ তুমি পারবা না আমি বললাম না, এরকম তুচ্ছার্থে কারো দিকে দেখে যদি আমরা খুব অবজ্ঞা সুরে হাসি, তখন আমরা ইউজ করেছি কি, লাভ এট। ওকে, আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পরে, দ্য বয় মেড দ্য সেম ফান, ছেলেটা একই রকম মজা করলো। দ্য ভিলেজার্স এগেইন রেন টু দ্য ফিল্ড, তারা আবার সেই মাঠের মধ্যে দৌড়ে গেল। বাট দে ফাউন্ড নো ওলফ, তারা কোনো নেকড়ে দেখতে পেল না। অ্যান্ড দ্য বয় লাভড অ্যাট দেম ইন দ্য সেম ওয়ে, তারা আবার একইভাবে তাদের উপর সে তুচ্ছার্থকভাবে হাসাহাসি করলো। দ্য ভিলেজার্স বিকেম ভেরি অ্যাংরি, তারা খুবই রাগান্বিত হলো। অ্যান্ড অ্যাডভাইস দ্য বয় নট টু মেক দ্যাট কাইন্ড অফ ফান ইন ফিউচার, এবং ওই ছেলেকে পরামর্শ দিল, তুমি ভবিষ্যতে আর কখনো এমন মজা আমাদের সাথে করবা না। বাট ওয়ান ডে আ ওলফ রিয়েলি কেম, কিন্তু একদিন সত্যি সত্যি একটা নেকড়ে চলে আসছে। ইট স্টার্টেড টু কিল দ্য শিপ ওয়ান বাই ওয়ান, ওই নেকড়েটা একটা একটা করে ভেড়াকে মেরে ফেলা শুরু করলো। দ্য শেপার্ড বয় ওয়াজ ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড অর্থ কি, ভীত, ভীত। তাহলে ওই রাখাল বালকটা খুব ভীত হয়ে গেল বা ভয় পেল। হি শাউটেড অ্যান্ড শাউটেড, সে চিৎকার করলো আর করলো, করতেই থাকলো, ওলফ ওলফ হেল্প হেল্প, নেকড়ে নেকড়ে আমাকে বাঁচাও বাঁচাও, মানুষকে ডাকতেছে যে নেকড়ে আসছে আমাকে বাঁচাও। বাট নান কেম টু হেল্প হিম দ্যাট টাইম, কিন্তু কেউ আর এইবার আসলো না, বলে না নেড়া বারবার বেলতলায় যায় না। দ্য ভিলেজার্স হার্ড হিম, গ্রামবাসীরা তার কথা কিন্তু চিৎকার শুনেছে, বাট পাস্ট টেন্সে, অতীতের ঘটনা, বাট থট দ্যাট, কিন্তু তারা ভাবলো যে দ্য বয় ওয়াজ এগেইন মেকিং ফান অফ দেম, কিন্তু এই ছেলে আবার আমাদের সাথে মজা করতেছে, এইবার আমরা আর তার ফাঁদে পা দিচ্ছি না, আমরা আর যাব না। দ্য ওলফ কিলড আ নাম্বার অফ হিজ শিপ, তার অনেকগুলো, আ নাম্বার অফ শিপ মানে কি, তার অনেকগুলো ভেড়াকে মেরে ফেললো। অ্যান্ড কিলড দ্য শেপার্ড বয়, এবং শেষমেশ ওই শেপার্ড বয়টা যেটা ছিল ওই রাখাল বালককে মেরে ফেলছে। সো উই শুড নেভার মেক ফান বাই টেলিং লাইস, তাই আমাদের মিথ্যা বলে কারোর সাথে মজা করা উচিত নয়। ওকে, তাহলে এই গল্পটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অনেক জায়গায় দেখবা ওলফের জায়গায় টাইগারও আসতে পারে, একই জিনিস, গল্পটা সেম।
আচ্ছা, অনেকের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাইয়া শেফার্ডের জায়গায় কি আমরা কাউবয় দিতে পারবো কিনা। তোমাকে দেখো, স্টোরির কিছু অংশ কিন্তু তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। এখন প্রশ্ন যদি ওলফ থাকে তাহলে তুমি পুরো গল্প ওলফ দিয়ে করবা, যদি টাইগার থাকে তাহলে পুরো গল্প টাইগার দিয়ে করবা। সেম ভাবে যদি শেফার্ড দেওয়া থাকে তাহলে শেফার্ড দিবা, আর যদি কাউবয় দেওয়া থাকে তাহলে তুমি কাউবয় দিয়ে করবা। তোমার প্রশ্নে টাইগার দেওয়া আছে, তুমি ওলফ দিবা না, বা তোমার প্রশ্নে শেফার্ড দেওয়া আছে, তুমি কাউবয় দিবা না। এই জিনিসটা হচ্ছে জাস্ট পার্থক্য। বুঝে গেল না? ওই যে আগে শুনেছো এরকমই মোটামুটি। চলো আমরা এবার আরো একটা গল্প পড়ি, খুবই সহজ। এগুলা সব আগে শুনেছো। আমি একটু পানি পান করে নিই, হ্যাঁ, 1 মিনিট। ভাই এগুলো পড়লে কি এনাফ? হ্যাঁ, আশা করি এনাফ। আর বললাম ক্রিয়েটিভ রাইটিং ওইরকম তোমরা গাইড থেকে দেখতে পারো বাকি কয়েকটা। দ্য অনেস্ট উড কাটার, একজন মানে সৎ কাঠুরে। উড কাটার মানে কি? কাঠুরে। আমার মজা লাগতেছে পড়তে, না কিন্তু এগুলো আসলে পড়ার জিনিসটা তোমার মুখস্থ করে ফেলবা, পড়তে ভালো লাগতেছে আমার। চলো। ওয়ান্স দেয়ার লিভড আ পুয়ার উড কাটার, একদা একটা গরিব কাঠুরে বাস করতেন। বাট হি ওয়াজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ ছিল। হি আর্ন হিজ লিভলিহুড, সে তার জীবিকা, লিভলিহুড মানে কি? জীবিকা মানে খাওয়া দাওয়া আর কি। জীবিকা বানানটা ভুল হয়েছে, বয় দীর্ঘইকার। আচ্ছা, বানান ভুল হতে পারে, যাই হোক। হি আর্নড হিজ লিভলিহুড বাই সেলিং উড ইন দ্য মার্কেট, সে বাজারের মধ্যে কাঠ বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত। ওয়ান ডে ওয়াইল হি ওয়াজ কাটিং উড বিসাইড আ রিভার, একদিন সে যখন একটা নদীর পাড়ে গাছ কাটছিল, হিজ এক্স, এক্স মানে কি? কুঠার, আমরা যেটাকে কুড়াল বলি। হিজ কুঠার মানে হিজ এক্স স্লিপড আউট, স্লিপ আউট হচ্ছে পিছলে চলে যাওয়া বা পিছলে পড়ে যাওয়া। স্লিপড আউট মানে পিছলে পড়ে গেল, বা হাত পিছলে পড়ে যাওয়া আর কি, হাত ফসকে পড়ে যাওয়া। হিজ এক্স স্লিপড আউট অফ হিজ হ্যান্ড, তার কুঠারটি অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে বা মনের ভুলে হঠাৎ করে তার হাত থেকে কুঠারটি খসে পড়ে গেল, ছুটে গেল। অ্যান্ড ফেল ইনটু ডিপ ওয়াটার, এবং সেটা গিয়ে গভীর পানিতে পড়ে গেল। খুবই কষ্টের বিষয়। হি বিকেম ভেরি স্যাড, সে খুবই দুঃখিত হয়ে গেল, খুবই কষ্ট পেল। অ্যাজ হি উড নট বি এইবল, সে সক্ষম ছিল না। টু কাট উড, সে আর গাছ কাটতে সক্ষম হবে না। এনি মোর, আর। টু আর্ন হিজ লিভিং, তার জীবিকা নির্বাহের টাকা অর্জন করতে বা উপার্জন করতে। অ্যান্ড মেইনটেন হিজ ফ্যামিলি, এবং তার পরিবারকে কি করতে? মানে ভরণ পোষণ করতে। তাহলে সে কেন দুঃখিত হয়েছিল? কারণ সে তার পরিবারের ভরণ পোষণ করতে এবং তার জীবিকা নির্বাহের টাকা উপার্জন করতে সে আর সক্ষম হবে না, কারণ তার একমাত্র কাজে কুঠার দিয়ে গাছ কাটা। ওকে। হি স্যাট বিসাইড দ্য রিভার, সে নদীর পাশে বসেছিল। অ্যান্ড বিগেন টু ক্রাই বিটারলি, বিটারলি মানে হচ্ছে খুব মানে কষ্টের সাথে, কষ্টের সাথে খুব তিক্ত স্বরে সে কাঁদছিল। যে কি হইল এটা, মানে সে কোনো উপায় না পেয়ে একদম উপায়হীনভাবে কাঁদছিল। সিইং দিস, এটা দেখে দ্য রিভার গডেস, রিভার গডেস মানে হচ্ছে নদীর দেবী,
ধরা হয় বিভিন্ন ধর্মপুরাণ মতে নদীর দেবী। হ্যাঁ, টুক পিটি অন হিম, টুক পিটি মানে কি তার উপর দয়া হলো। টুক পিটি অর্থ কি, টুক পিটি অন হিম মানে হচ্ছে দয়া হলো। পিটি অর্থ হচ্ছে দয়া বা মায়া হওয়া কারো উপরে, তার উপর দয়া হয়েছে। এই যে জলের পরীর, আমরা এটাকে দেবতা না ধরে পরী ধরি, জলের পরী, জল পরী, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে জল পরী। ঠিক আছে, জলপরী তার উপরে মায়া হলো। শি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার। অ্যাপিয়ার অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার অর্থ কি, আবির্ভূত হওয়া। শি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার, সে ওই রাখাল কাঠুরের সামনে আবির্ভূত হলো, একদম জলপরী। শাউটেড হিম, সরি, সুথ হিম অ্যান্ড অফার্ড হিম, সুথ হিম মানে হচ্ছে কাউকে সান্ত্বনা দেওয়া। অ্যান্ড অফার্ড হিম আ গোল্ড এক্স, এবং তাকে একটি স্বর্ণের কুঠার সেধে দিল, যে এই নাও তোমার কুঠার আমি তোমাকে দিচ্ছি। মানে এটা কিন্তু তার জন্য একটা ফাঁদ, ট্র্যাপ, তাকে পরীক্ষা করেছে যে আসলে সে সৎ কিনা। বাট দ্য অনেস্ট উডকাটার ডিড নট ফিল টেম্পট, লোভ, সে খুব একটা লোভ বোধ করেনি, সে খুব একটা টেম্পটেড মানে সে খুব লোভী বোধ করেনি। আচ্ছা, হি সেড দ্যাট দ্য এক্স ওয়াজ নট হিজ, সে বলল যে এই কুঠারটা স্বর্ণেরটা তার ছিল না। দ্য গডেস ডাইভড ইনটু দ্য ওয়াটার, ডাইভ ইনটু মানে হচ্ছে ডুব দেওয়া, সে নদীতে আবার ডুব দিল। অ্যান্ড ব্রট আ সিলভার এক্স, এবং একটি রূপোর কুঠার নিয়ে আসলো। দ্য উডকাটার টোল্ড হার দ্যাট ইট টু ওয়াজ নট হিজ ওন এক্স, কাঠুরে আবার বলল যে এই রূপারটাও তার না। নাও দ্য গডেস অ্যাগেইন ডাইভড ইনটু দ্য রিভার অ্যান্ড ব্রট অ্যান অর্ডিনারি আয়রন এক্স, নট আয়রন, আয়ন। তাহলে সেই জলপরি আবার পানিতে ডুব দিল এবং আরেকটি একদম সাধারণ একটা লোহার কুঠার নিয়ে আসলো। আয়ন মানে কি, লোহা, সে সাধারণ যেটা কাঠুরে ছিল। উইথ অ্যান ওল্ড উডেন হ্যান্ডেল, এবং একটা কাঠের পুরাতন হাতলের একটা লোহার, মানে পুরাতন বোঝাচ্ছে এটা ওই লোকেরটাই, মানে কাঠুরেরটা। উডেন মানে কি কাঠের, হ্যান্ডেল মানে হচ্ছে হাতল, আয়ন মানে হচ্ছে আয়রন হচ্ছে লোহার। তাহলে তিনি একটি পুরাতন কাঠের হাতলের একটি লোহার সাধারণ কুঠার নিয়ে আসলো। অ্যাট ওয়ান্স দ্য উডকাটার সেড দ্যাট, অ্যাট ওয়ান্স ঠিক তখনই উডকাটার বলল যে ইট ওয়াজ হিজ ওন এক্স, এটা ছিল তার নিজের কুঠারটা। অ্যাট দিস দ্য গডেস বিকেম ভেরি মাচ প্লিজড উইথ দ্য পুয়ার উডকাটার্স অনেস্টি অ্যান্ড ডিভোশন টু ট্রুথ। এতে এই যে জলপরি তার এই যে কাঠুরের সততা এবং সত্যের প্রতি তার যে দৃঢ়তা বা সত্যের প্রতি তার যে ভালোবাসা, এটাতে তিনি অনেক সন্তুষ্ট হয়েছেন। সো শি গেভ দ্য উডকাটার অল দ্য 3 axes অ্যাজ আ টোকেন অফ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। তাই ওই যে জলপরি তাকে তার এই সততার টোকেন মানে পুরস্কার স্বরূপ, টোকেন অফ রিওয়ার্ড, রিওয়ার্ড মানে পুরস্কার, তাকে পুরস্কার স্বরূপ তাকে 3টা কুঠারি দিয়ে দিল। হি সোল্ড দ্য সিলভার অ্যান্ড গোল্ডেন এক্স ইন দ্য মার্কেট, গট আ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড বিকেম আ রিচ পার্সন বা রিচ ম্যান। তিনি এই রূপারটা স্বর্ণটা বাজারে বিক্রি করে দিয়েছে, প্রচুর টাকা পাইছে এবং তিনি একজন ধনী মানুষ হয়ে গেছে। হি দাস বিগেন টু লিভ আ হ্যাপি লাইফ, এভাবে তিনি একটি সুখী জীবনযাপন করা শুরু করেছে। ওকে,
চলো আমরা তারপরটা আছে, আজান দিচ্ছে, আমার এখানে আজান শেষ হোক। আজান শেষ হোক, ঠিক আছে? চলো আমরা আগাচ্ছি আবার। হ্যাঁ, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। দেখি একটু, once upon a time, একদা এক সময়, a crow was very thirsty, একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল। it flew, not উচ্চারণটা ফ্লিউ না, ফ্লু, উচ্চারণটা কি ফ্লু, আমরা অনেকে বলি ফ্লিউ অথবা ধরো কি বলি ক্রিউ, মানে এরকম উচ্চারণ না, এটা না, উচ্চারণ হচ্ছে ফ্লু। কি ফ্লু বলো তো, ফ্লু, FLOW, এটা যদিও প্রেজেন্ট হচ্ছে ফ্লাই, FLY ফ্লাই, পাস্টে হচ্ছে ফ্লু। ইট ফ্লু আপন প্লেস টু প্লেস, সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ছিল বা উড়ে যাচ্ছিল। পাস্টে কিন্তু সব ঘটনা পাস্টে লিখবে, ঠিক আছে? ইন সার্চ অফ
ওয়াটার, সে পানির খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছিল, বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত ইট ডিড নট ফাইন্ড এনি ওয়াটার, কিন্তু সে কোনো পানি পেল না খুঁজে। অল অন আ সাডেন, হঠাৎ করে, অল অন আ সাডেন এই প্যাটার্নে মনে রাখবা, হঠাৎ করে। হঠাৎ করে ইট স আ লং নেকড কন্টেইনার। লং নেকড মানে কি? নেক অর্থ হচ্ছে গলা, ঠিক আছে, লম্বা গলার। এখন তুমি কন্টেইনার তো গলা হয় না, ধরো লম্বা মুখযুক্ত গলা আর কি। আমি যেটা বাংলা এটা লিখছি না, আমি বলে দিচ্ছি। লং নেক, নেক মানে হচ্ছে গলা আমাদের। সো গলাটা যত বড় হবে একটা বালতির বা কন্টেইনার, মানে ধরো এক ধরনের হচ্ছে কলসি, তো কলসির গলা যত বড় হবে এটার পানি তো তত গভীরে, তাই না? তো এটা তার জন্য অত কষ্ট করে। তাই কি দেখলো সে? ইটস সো আ লং নেকড কন্টেইনার, সে একটা লম্বা গলার একটা কন্টেইনার বা পানির কোনো একটা পাতিল দেখলো বা পানির একটা কলসি দেখলো। আমরা ধরে নিলাম এটা একটা কলসি, যার যদিও থাকে। দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য কন্টেইনার। ওই কলসিটার একদম বটম, বটম মানে কি? একদম নিচে, একদম খাদে বা গভীরে অল্প একটু পানি আছে। দ্য নেক অফ দ্য কন্টেইনার ওয়াজ ভেরি ন্যারো। ন্যারো মানে কি? চিকন। কিন্তু ওই কলসির মাথা তো বা গলাটা ছিল অনেক চিকন। ফর দ্য ক্রো টু রিচ দ্য লেভেল অফ দ্য ওয়াটার, তার মানে ওই পানির স্তরে যাওয়ার ক্ষেত্রে এতটাই এটা সরু ছিল বা চিকন ছিল যে ওইখান পর্যন্ত সে আসলে যেতে পারছিল না। অর্থাৎ সে না নেমে খেতে পারছে পানি, আবার না তার গলা ওই দূর পর্যন্ত যাচ্ছে, এমন একটা বিপদে পড়ে গেছে। ওকে, ইট ট্রাইড ইটস লেভেল বেস্ট টু ড্রিঙ্ক বাট কুড নট। সে তার সর্বোচ্চ চেষ্টা করলো পানিটা পান করতে গলা ঢুকিয়ে, কিন্তু চিকন এতই যে সে ঢুকতেও পারছিল না, গলাটা শুধু ঢুকছে, তাই সে পানি পান করতে পারলো না। ইট থট এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার ভাবলো হাউ ইট কুড ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ আ লং নেকড কন্টেইনার। সে অনেকবার ভাবলো কিভাবে এই লম্বা গলার একটি কলসির পানি পান করা যায় বা যেতে পারে। সাডেনলি, হঠাৎ করে, ইট স দ্যাট, এটা দেখলো যে, মানে এটা বলতে কাকটা দেখলো যে দেয়ার ওয়ার সাম পেবলস। পেবলস মানে হচ্ছে নুড়ি পাথর, ছোট ছোট নুড়ি পাথর, নুড়ি পাথর, ঠিক আছে। সে দেখলো যে ছোট ছোট কিছু নুড়ি পাথর বিসাইড দ্য কন্টেইনার, ওই কলসিটার পাশে সে খুব ছোট ছোট কিছু নুড়ি পাথর দেখতে পেল। ওকে, আ প্ল্যান কেম ইনটু হিজ হেড, তার মাথায় একটা বুদ্ধি আসলো। অ্যান্ড অ্যাকর্ডিংলি, এবং তদানুসারে, এবং সেটা অনুসারে, ওই প্ল্যান অনুসারে, কালকে ক্লাসে বলছিলাম অনুসারে, অ্যাকর্ডিং টু, এটার অ্যাডভার্ব হচ্ছে অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি ইট ইজ স্টার্টেড টু ড্রপ দ্য পেবলস ইনটু দ্য কন্টেইনার ওয়ান আফটার অ্যানাদার। এবং তার প্ল্যান অনুযায়ী সে কী করলো? ওই পাথরগুলো একটা 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 করে নিয়ে ওই কলসির ভিতরে ফেলতে শুরু করলো। অ্যাট ওয়ান টাইম, একটা সময়ে, দ্য ওয়াটার লেভেল, পানির স্তর, অফ দ্য কন্টেইনার, কলসির, রোজ টু, দেখো আমরা গ্রাফ চার্টে পড়ছি, কোনো জায়গায় গিয়ে পৌঁছানো কেন বলেছে রোজ টু, পৌঁছালো। তাহলে কলসির পানি এসে পৌঁছালো দ্য ব্রিম। ব্রিম মানে হচ্ছে একটা জিনিস যেই স্তরটায় পানি হচ্ছে মিলে যায়, আমরা কি বলি, ধরো কি বলে এটাকে, ব্রিম মানে সর্বোচ্চ চূড়া বলি আর কি। ব্রিমের আমি এক্সাক্ট একটা ওয়ার্ড বের করছি, তারাও ব্রিমের ওয়ার্ড মিনিং কি দাঁড়ায়? উপরিভাগ, রাইট রাইট রাইট, কোনো কিছুর উপরিভাগ মানে কানায় কানায় পূর্ণ হওয়া। ওকে ভাই, এই স্টোরিটা লিখলে কত পাবো? আমি আশা করছি তুমি 1-2 মার্ক হয়তো কাটতে পারবে। এখানে যেগুলো লেখা আছে খুব মানে স্ট্রংলি লেখা, সুন্দর ওয়ার্ডে তোমার লিখলে আশা করি ফুল মার্ক থেকে হয়তো টিচার চাইলে 1-2 মার্ক কাটতে পারে, কিন্তু মোটামুটি ফুল মার্কের মতো এগুলো লেখা। ভাইয়া বলেন না, এতবার কমেন্ট করলাম, আমাদের লেটার আসবে নাকি ইমেল? ইমেল আসার সম্ভাবনা বেশি ভাই, এখন ইমেলই আসছে পরীক্ষার মধ্যে, এই মুহূর্তে ইমেল আসছে বেশি। তবে তুমি প্যাটার্নটা শিখে রাখো, একই টপিক ইমেলও আসতে পারে, একই টপিক মানে লেটারে আসতে পারে, জাস্ট প্যাটার্নটা ভিন্ন। ইমেইলে ফ্রম
টু সাবজেক্ট আর হচ্ছে বাকি লেখা। আর আমরা লেটারে কি করি, ডিয়ার ফাহিম, ওই বাসার তারিখ আর জায়গার নাম সব শেষে আমরা একটা স্ট্যাম্প দিয়ে দিই। জিনিস তো একই, জাস্ট দুই প্যাটার্নে আসতেছে, বাট ইমেইল ইজ মোর প্রেফারেবল। ওকে, তারপরে খেয়াল করো কি লিখেছি। ব্রিম মানে কি, একদম সর্বোচ্চ চূড়ায় আসা। At one time the water level of the container rose to the brim. একটা সময়ে পানি একদম ওই কলসির চূড়ায় চলে আসছে, একদম উপরে চলে আসছে। The crow drank the water of its heart's content. Content মানে একদম তুষ্টি পুরিয়ে, তার হৃদয়ের একদম সর্বোচ্চ ইচ্ছা পুরিয়ে সে পানি পান করছে। And flew away, এবং সে আবার উড়ে গেল। Thus, এভাবেই the crow কি আছে এখানে, রিলিভড অফ ইটস থার্স্ট। রিলিভ মানে কি, রিলিভ মানে হচ্ছে মুক্তি পাওয়া। এভাবেই কাকটি তার তৃষ্ণা থেকে মুক্তি পেয়েছিল। ওকে, তারপর আসি, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এই গল্পটা বেশ ইম্পর্টেন্ট বা সুন্দর। দেয়ার লিভড আ হ্যাপি কবলার। কবলার মানে কি, জুতা সেলাই করেন যে মানুষ। জুতো সেলাই করেন যিনি, কি পাচ্ছি, once but there lived a happy cobbler who passed his days working and singing from morning till night. একদা একজন জুতা সেলাই করার লোক ছিলেন যিনি তার জীবন কাজ করে চালাতেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান গেয়ে গিয়ে আরামে তার জীবন কাটত। সারাদিন কাজ করতেছে, গান গাইতেছে, হ্যাপি লাইফ, রাইট? আমি যদি 100 টাকা ইনকাম করি, আমি 100 টাকায় খেয়ে বলবো, কালকে আবার 50 টাকা ইনকাম করলে কালকে কম খাবো, এরপরের দিন বেশি ইনকাম করলে বেশি খাবো। সঞ্চয়েরও চিন্তা নাই, টাকা জমানোর চিন্তা নাই, বাড়ি করার চিন্তা নাই, গাড়ি করার চিন্তা নাই, হ্যাপি লাইফ একদম। A rich neighbor of his was a banker. তার একজন নেইবার মানে কি, প্রতিবেশী ছিল, তার একজন খুব ধনী একজন প্রতিবেশী ছিল। সে কি ছিল, তার একজন ধনী প্রতিবেশী ছিল, একজন ব্যাংকার। হু ওয়ান ডে সেড টু হিম, সে একদিন তাকে বলল, ওই যে জুতা সেলাই করা লোককে, হাউ মাচ আ ইয়ার ডু ইউ আর্ন, তুমি এক বছরে কয় টাকা আর্ন করো, কয় টাকা কামাও? দ্য কবলার রিপ্লাইড, ওই জুতা সেলাই করার লোক উত্তর দিল, I earn enough to make both ends meet. Both ends meet মানে হচ্ছে আমার চাহিদা নিবারণের জন্য, আমার খেয়ে বেঁচে থাকার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আর্ন করি। টু কি, বোথ এন্ডস মিট, টু বোথ এন্ডস মিট মানে হচ্ছে তার জীবন জীবিকা চালানো। ওকে, আই এম সরি ফর দ্যাট, আমার খুবই কষ্ট, আমি খুবই দুঃখ। এটা কিন্তু সরি বলতে দুঃখ প্রকাশ করে, এরকম না যে আমি ভুল করছি। আই এম সরি ফর দ্যাট, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। ইউ মাস্ট বি লিভিং ইন গ্রেট ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে কি, কষ্ট, এটা এর আগে পড়েছি, কষ্ট বা দুঃখ। তুমি অবশ্যই অনেক দুঃখের মধ্যে জীবনযাপন করো। সেড দ্য ব্যাংকার, ব্যাংকার বলল, বাট আই এম ইউজ টু দিস সর্ট অফ লাইফ। আই এম ইউজ টু মানে কি, আমি অভ্যস্ত। আই এম ইউজ টু মানে কি, এটা এখন ওই যে জুতা সেলাই করা লোক বলছে, সে অল্প আর্ন করলে অল্প খাবে, বেশি আর্ন করলে বেশি খাবে, সেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, তার কোনো প্যারা মনে হয় না। অ্যান্ড আই এম হ্যাপি, এবং আমি সুখী আছি। সেড দ্য কবলার, জুতা সেলাই করা লোকটি বললেন। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য রিচ ব্যাংকার এগেইন কেম টু ভিজিট দ্য কবলার। পরবর্তী দিন আবার তিনি ওই জুতা সেলাই করা লোকের কাছে আসলেন। হি কেম উইথ 10,000 টাকা, তিনি 10,000 টাকা নিয়ে আসছেন। এই সংখ্যাটা টাকায়ও হতে পারে, অন্যান্য সংখ্যাও দিতে পারে, কোনো সমস্যা নাই। ইন আ ব্যাগ, সে একটি ব্যাগের মধ্যে 10,000 টাকা নিয়ে আসলেন। হি সেড টু হিম, সে তার কাছে বলল ওই কবলারকে, লুক মাই ফ্রেন্ড, হ্যাঁ আমার বন্ধু, শোনো, আই হ্যাভ ব্রট 10,000 টাকা ফর ইউ, আমি তোমার জন্য 10,000 টাকা নিয়ে এসেছি। কিপ দিস মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, এই টাকাটা তোমার কাছে রাখো এবং তোমার সব কষ্ট দূর করে ফেলো। আচ্ছা, তারপর কি হলো দেখি আমরা। দ্য কবলার ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সে খুবই অবাক হইল, কি রে, ও আমাকে 10,000 টাকা দিয়ে দিল, কেন, আমি কি করছি, আমি কি এমন ভালো কাজ করছি? যাই হোক,
At first he refused to take the money. সে টাকাটা নিতে নাকচ করেছিল যে না নিব না, আমার দরকার নাই। The rich man told him that, ধনী লোকটি বা ব্যাংকারটি তাকে বলল যে he could use the money in times of difficulties. সে বলল তুমি তোমার বিপদের সময় কাজে লাগাইবা, তোমাকে কে বলছে এখনই খরচ করে ফেলতে? আমি বলি নাই তুমি এখন খেয়ে শেষ করে ফেলো, তুমি টাকাটা রাখো, তোমার যখন বিপদ হবে, অসুস্থ হলা বা তোমার যে কোনো ধরনের ডিস্ট্রেস হইতে পারে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারো, তখন তুমি টাকাটা কাজে লাগাবা। ওকে, এটা শুনে সে একটু মেনে গেছে। দ্য কবলার টুক দ্য ব্যাগ, সেই জুতা সেলাই করা লোক ব্যাগটি রাখলেন, টাকার ব্যাগটি, ফ্রম দ্য রিচ ম্যান অ্যান্ড থ্যাঙ্কড হিম, এবং তাকে ধন্যবাদ জানালেন। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়েছো, তোমাকে বেশ ধন্যবাদ। নাও আ নিউ ইস্যু অফ অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি জানো? মানে বিতৃষ্ণা বোধ, কোনো কিছুই ভাল লাগে না এমন বোধকে আমরা বলছি অ্যাংজাইটি। নাও আ নিউ ইস্যু অফ অ্যাংজাইটি টুক হোল্ড অফ দ্য কবলার। তাহলে ওই মানে যেই জুতা সেলাই করা লোকের এক ধরনের বিতৃষ্ণাবোধ তৈরি হলো, এক ধরনের চিন্তা তৈরি হলো, এক ধরনের বিব্রতবোধ তৈরি হলো। কি হয় কি হয়, টাকা কই রাখবো? টাকা কি আমি রাখবো না ফেলে দিব না খাবো? আমি কি মাটি গর্ত করে রাখবো নাকি চোরে ধরে নাকি ডাকাতে ধরে কে না কে দেখে ফেলে আমাকে মাইরা নেওয়া যায় কিনা? অ্যাংজাইটি। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে নিজে বলল 10,000 টাকা ইজ আ লট অফ মানি, এটা অনেক টাকা। হি কুড নট থিঙ্ক ওয়্যার টু কিপ দ্য মানি, সে ভাবতে মানে সে চিন্তা করতেছিল না, মানে করতে পারতেছিল না যে কোথায় সে টাকাটা রাখবে। পাস্ট টেন্সে কিন্তু কোথায় টাকা রাখবে সেটা ভাবতে পারছিল না। হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস টু কিপ দ্য ব্যাগ, সে ব্যাগটাকে রাখার মতো কোনো নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছিল না। হি ডাগ, ডিগের ভিটু, হ্যাঁ ডিগের ভিটু, বাট এটা কি খনন করেছিল, খনন করেছিল। সে খনন করেছিল আ হোল, একটি গর্ত, ইন হিজ হার্ট, সে তার ঘরের মধ্যে কুড়ে ফেরার মধ্যে একটি গর্ত খনন করেছিল। অ্যান্ড ক্যাপ্ট দ্য মানি দেয়ার, এবং সেখানে সে টাকাটা রেখে দিয়েছিল। বাট হি অলওয়েজ থট দ্যাট, সে সবসময় ভাবতো যে হিজ মানি কুড বি স্টোলেন, চুরি হতে পারে, তার টাকাটা চুরি হয়ে যেতে পারে এনি টাইম, যে কোনো সময়। দিস অ্যাংজাইটি, এই চিন্তা, দুশ্চিন্তা। অ্যাংজাইটি কি? দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা ক্যাপ্ট হিম অ্যাওয়েক, তাকে সজাগ রাখতো। অ্যাওয়েক তো কি? সজাগ, ঘুমহীন, না তাকে ঘুমাতে দিত না। অ্যান্ড হি স্লিপ ফ্ল্যাট অ্যাওয়ে, এবং তার ঘুম হারিয়ে গেল। এট নাইট, এবং রাতে তার ঘুম হারাই গেল। হি ইভেন কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক, সে তার কাজে মনোযোগ দিতে পারছিল না। ডিভোট অর্থ কি এখানে? মনোযোগ দেওয়া। সে তার কাজের প্রতি মনোযোগ দিতে পারছিল না। অ্যাজ এ রেজাল্ট হিজ লাইফ বিকেম মোর মিজারেবল, তার জীবনটা আরো বেশি দুর্বিষহ হয়ে উঠছে। পিচ অ্যান্ড হ্যাপিনেস ভ্যানিশড ফ্রম হিজ লাইফ, তার জীবনে যে কাজ করে গান গেয়ে গিয়ে জীবন কাটায়, সেই সুখ আর আনন্দ তার জীবন থেকে উধাও হয়ে গেল, উধাও হয়ে গেল। দ্য কবলার গ্র্যাজুয়ালি রিয়েলাইজড, গ্র্যাজুয়ালি সে ধীরে ধীরে বুঝতে পারলো দ্যাট হি হ্যাড মানি, তার টাকা আছে, বাট নো পিচ অফ মাইন্ড, কিন্তু মনে কোনো শান্তি নেই। তাই তিনি এই কথা বলেছে যে টাকাই সবসময় শান্তি বয়ে আনতে পারে না। ওকে, এই গল্প কি ক্লিয়ার? একটা শব্দ হচ্ছে, এটা আমি একটু ওয়েট করো, হ্যাঁ একটু সাউন্ড হচ্ছে এখানে, সাউন্ডটা শেষ হোক। আজকে হচ্ছে আমাদের অনলাইন অফিসের পাশে কাজ চলতেছে একটা।
চলো শুরু করছি, হ্যাঁ পরেরটা। ভাই এই স্টোরিটা মোরাল দিব না, লাইন দিয়ে দিতে পারো। সো উই শুড নট অলওয়েজ রান আফটার মানি, এটা লিখে দাও, যে লাস্ট লাইনটা লিখতে পারো যে সো উই শুড নট অলওয়েজ রান আফটার মানি, তাই আমাদের সব সময় টাকার পিছে ছুটে চলা উচিত নয়। ওকে, তারপরে আসো। A farmer and his wonderful goose. Goose মানে আমরা জানি মানে হচ্ছে রাজহাঁস। একজন কি কৃষক এবং তার ওয়ান্ডারফুল মানে আশ্চর্যজনক একটা রাজহাঁস। ওকে, দেখি কি আছে এখানে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ পুয়ার ফার্মার, একটা গরিব কৃষক বাস করতেন। হি হ্যাড আ গুজ, তার একটা রাজহাঁস ছিল। ইট ইউজ টু লে আ গোল্ডেন এগ এভরি ডে। লে অর্থ হচ্ছে ডিম পাড়া, লেন এগ অর্থ কি ডিম পাড়া। সেটা প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম পারত। দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি, এই কৃষক ছিল অত্যন্ত লোভী। কৃষক কেমন ছিল? অত্যন্ত লোভী ছিল। হি থট দ্যাট, সে ভাবলো যে দ্য স্টোমাক, স্টোমাক অর্থ কি পেট, স্টোমাক অর্থ কি পেট বা গর্ভ, গর্ব না কিন্তু, গর্ব হচ্ছে প্রাইড, হচ্ছে গর্ভ। হি থট দ্যাট, সে ভাবলো যে দ্য স্টোমাক অফ দ্য গুজ ওয়াজ ফুল অফ এগস, সে ভাবলো যে এই রাজহাঁসটা পেট তো তাইলে সে ভাবলো যে তাহলে রাজহাঁসটার পেট তো একদম স্বর্ণের ডিম দিয়ে ভরপুর। ইফ হি কুড গেট অল দ্য এগস অ্যাট এ টাইম, সে যদি সবগুলো ডিম একবারে পেয়ে যেত, হি উড বি আ রিচ ম্যান ওভারনাইট, রাতারাতি। ওভারনাইট মানে কি রাতারাতি, সে রাতারাতি ধনী হয়ে যেতে পারত। ইন অর্ডার টু স্যাটিসফাই হিজ গ্রিড, তার সেই লোভকে কি করার জন্য? সন্তুষ্ট করার জন্য। হি কাট দ্য বেলি অফ দ্য গুজ, সে ওই যে ইয়েটার যে রাজহাঁসটার পেটটা কেটে ফেললো। গুজ হ্যাঁ, সে হচ্ছে কি করলো? সেটা কেটে ফেললো। বাট ফাউন্ড নো এগ দেয়ার, কিন্তু সেখানে কোনো ডিম পেল না। আসো তারপরে এরপর কি পেলাম আমরা? হি বিকেম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, সে অত্যন্ত কি হলো? ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ হলো, সে অত্যন্ত হতাশ হলো। অ্যান্ড লস্ট দ্য ভ্যালুয়েবল গুডস ফর এভার, এবং সে চিরদিনের জন্য তার এই মূল্যবান রাজহাঁসটা হারিয়ে ফেললো। ফার ফ্রম বিকামিং রিচ, মানে মানে ধনী হত দূরের কথা, হি বিকেম পুয়ার, সে আরো গরিব হয়ে গেল। থ্রু দিস ইনসিডেন্ট দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট, থ্রু দিস ইনসিডেন্ট মানে এই ঘটনার মধ্য দিয়ে দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট, এই কৃষক বুঝতে পারলেন যে এক্সেসিভ গ্রিড, আমরা এক্সেস ওয়ার্ডটা পড়েছি অতিরিক্ত, এক্সেসিভ গ্রিড ফর কুইক মানি, খুব দ্রুত টাকা পাওয়ার এই অতিরিক্ত লোভ, হ্যাড ব্রট অ্যাবাউট মিসফরচুন ফর হিম, তার জন্য এই যে ব্রট অ্যাবাউট তো কি ব্রিং অ্যাবাউট নিয়ে আসা, তার জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছিল, দুর্ভাগ্য। তাই এই যে অতিরিক্ত টাকা মানে দ্রুত টাকা পাওয়ার যে একটা অত্যধিক লোভ, এটা তার জীবনে দুর্ভাগ্য নিয়ে এসেছিল। হি হেল্ড হিমসেলফ রেসপন্সিবল ফর দ্য মিসফরচুন, সে এই দোষের জন্য সে নিজেকে নিজে দায়ী করলো, তার এই দুর্ভাগ্যের জন্য। হি হ্যাড নাথিং টু ডু টু মেক আপ দ্য লস, মেক আপ মানে হচ্ছে পোষানো, মেক আপ মানে কি পোষানো।
সে এই লস বা এই ক্ষতি পোষানোর মতো তার কাছে আর কিছুই ছিল না। ওকে, এইটার মোরাল অফ দ্য স্টোরি কি হবে? কি অবস্থা সাজ্জাদ ভাই? বিলিয়নার না? আচ্ছা, এইটার একটা মোরাল অফ দ্য স্টোরি হতে পারে, সেটা কি? ধরো আমরা এটা একটা মোরাল অফ দ্য স্টোরি লিখতে পারি কি যে, সো we should not want quick money and become rich overnight. ঠিক আছে, তাহলে এইটা আমরা মোটামুটি একটা আমরা স্টোরি লাইন লিখতে পারি, সেটা কি? সো উই শুড নট ওয়ান্ট কুইক মানি, আমরা খুব দ্রুত টাকা চাওয়া উচিত নয়, অ্যান্ড বিকাম রিচ ওভারনাইট, এবং রাতারাতি ধনী হতে চাওয়াটাও উচিত নয়। ওকে, আচ্ছা, নীরব লিখছে ভাইয়া স্টোরি রাইটিং এর কি প্র্যাকটিস শিট দিবেন? এইটাই প্র্যাকটিস শিট। স্টোরি রাইটিং এর যেই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দিয়েছি না সাজেশনস, এখানে সবগুলো আজকে ক্লাসে আছে, ঠিক আছে? সবগুলোই আছে। ভাই মাইন্ড করেন না প্লিজ, আমার মনে হয় তার লোভ করার কারণেও সমস্যা হতো না যদি সে আমাদের মতো পড়ালেখা করতো অ্যাটলিস্ট, রাইট? এ বুঝতে পারতো যে আসলে এর পেটের মধ্যে 100টা ডিম কেমনে থাকবে, একসাথে তো 100 ডিম থাকে না, তার মানে তার মধ্যে যদি একটু পড়াশোনা জ্ঞান থাকতো তাইলে ওই কৃষক আসলে এই কাজটা করতো না। কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো তো হচ্ছে গল্প, এগুলো মানুষ বানাইছে জাস্ট মজার জন্য, একটা মোরাল অফ দ্য স্টোরি মানুষকে বোঝানোর জন্য। তো এগুলোতে আজ থেকে 20, 30, 40, 50 আরও 100 বছর আগে এগুলো তৈরি হয়েছে, তো মানুষকে বোঝানোর জন্য যে লোভ যে ভালো না, এটা বোঝানোর জন্য হয়েছে। এগুলো তো সত্য ঘটনা না, যে পড়াশোনা করে না সেও বুঝে। মানুষ তো এত মগা হয় না রে ভাই, যে একটা পেট কাটলে এটার মধ্যে 100টা ডিম পাবো, এটা কি হয়? এটা কি কেউ ভাবে? ভাই স্টোরিগুলোকে পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফটা তো দিয়ে দিব। চলো আমরা আজকের মতো এটা হচ্ছে আমরা লাস্ট পড়াবো, ঠিক আছে? আর অল্প কয়েকটা থাকবে, অল্প কয়েকটা তোমরা নিজেরা পড়বা, ঠিক আছে? আর এর সাথে একটা, দুইটা, তিনটা তোমরা নিজেরা পড়বা। ভাইয়া হচ্ছে প্রায় 7টা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? 3টা তোমরা নিজেরা পড়বা, আমি এই যে এইটা পর্যন্ত পড়াই দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা পড়াই দিই, ঠিক আছে? আমি 7টা পড়াই দিচ্ছি, তোমরা হচ্ছে 3টা পড়বা। ভাইয়া গাইড থেকে কেউ পড়তে হবে? আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো এই স্লাইডে দিয়ে দিয়েছি সব আজকের ক্লাসেই। হ্যাঁ, গাইডে অনেক আছে, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। চলো, ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট। ড্রেস বা পোশাক একজন মানুষকে কখনোই মহান করে তোলে না। তার মেধা, তার শিক্ষা, তার আচরণ, তার ব্যবহার, তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার চরিত্র, এগুলাই তো একটা মানুষকে বড় করে তোলে, তাই না? একটা মানুষ কত দামি ড্রেস পরলো, কত দামি মোবাইল চালালো, কত দামি তার হেয়ার কাট দিল, কত দামি সে প্যান্ট পরলো, কত দামি সে মানে ধরো ফেস ওয়াশ ইউজ করলো, কত দামি স্প্রে ইউজ করলো, ইট ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, মেক এ ম্যান সো ভ্যালুয়েবল টু আদার্স, রাইট? এই গল্পটা আমরা একটু দেখি, চলো। শেখ সাদি বা শেখ সাদি ওয়াজ এ গ্রেট পোয়েট। তিনি ইরানের একজন বিখ্যাত কবি ছিলেন, মহান কবি। হি ইউজ টু পুট অন সিম্পল ড্রেস। পুট অন মানে হচ্ছে পরিধান করা। পুট অন মানে কি? পরিধান করা। হি ইউজ টু পুট অন সিম্পল ড্রেস। তিনি সবসময় খুব সাদা সিধা ড্রেস পরতেন। ওয়ান্স হি টুক শেল্টার। শেল্টার মানে কি? আশ্রয় নেওয়া। হি টুক শেল্টার, তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নিলেন। ওয়ান্স হি টুক শেল্টার ইন দ্য হাউস অফ আ নোবেল ম্যান। নোবেল ম্যান মানে হচ্ছে একটা মহান ব্যক্তি বা একটা খুব ধনী ব্যক্তি। ধরো এটা কি? নোবেল ম্যান মানে আসলে ধনী ব্যক্তি, মানে উনি যে এই শেখ সাদি কিন্তু হচ্ছে এক ধরনের সভাকবির মতো। ধরো তো ওই রাজ্যে
আর যেই ধনীরা আছে তারা সবাই ওনাকে সম্মান করে, উনি একজন মহান কবি, রাজপ্রাসাদের কবি, ওইরকমভাবে তিনি হঠাৎ করে একদিন কি করলেন, তিনি হঠাৎ করে একজন ধনী ব্যক্তির বাসায় গিয়ে তিনি আশ্রয় নিলেন, রাতের বেলা বা বৃষ্টিতে আটকে গিয়ে সামথিং এরকম, বা ইচ্ছা করে। দ্য নোবেল ম্যান কুড নট রিকগনাইজ হিম। রিকগনাইজ মানে কি? চিনতে পারা। রিকগনাইজ মানে কি? চিনতে পারা। দ্য নোবেল ম্যান, ওই ধনী ব্যক্তিটি, কুড নট রিকগনাইজ হিম, তাকে চিনতে পারলেন না। অ্যান্ড ট্রিটেড হিম, এবং তার সাথে আচরণ করলেন অ্যাজ এন অর্ডিনারি ম্যান, একজন সাধারণ মানুষ আসলে যেমন করবে, গরিব মানুষ, এই খাইতে পাই না, এই দিব না, এরকম করে সাধারণ মানুষের মতো তুচ্ছতাচ্ছিল্য করেছে। তিনি যে ইরানের বিখ্যাত কবি শেখ সাদি, সেটা তিনি ধরতে পারেন নাই, কারণ তিনি রাজ পোশাক পরে আসেন নাই। অ্যাট দ্যাট টাইম হি হ্যাড আ ভেরি সিম্পল ড্রেস অন, ওই সময় তার শরীরে ছিল খুবই সাধারণ একটা পোশাক। দ্য পিপল অফ দ্যাট হাউস, ওই ঘরের, ওই যে ধনী ঘরের মানুষেরা, ডিড নট ডিল ওয়েল উইথ দ্য পয়েট। ডিল ওয়েল মানে হচ্ছে তার সাথে খুব ভালো আচরণ করেনি। ডিল উইথ তো কি? ভালো আচরণ করেনি, ভালো আচরণ করেনি। রাদার দে শোড ডিসরেসপেক্ট অ্যান্ড ডিসঅনার টু হিম। বরং, রাদার অর্থ কি? রাদার শব্দ অর্থ হচ্ছে আসলে বরং। বরং তারা, ওই যে ধনী ব্যক্তির বাড়ির সব মানুষরা তাকে অসম্মান এবং মানে ডিসরেসপেক্ট বা ডিসঅনার, দুটো সেম ওয়ার্ডই, তার প্রতি অসম্মান প্রদর্শন করলো, যে কি তুচ্ছতাচ্ছিল্য করা, এরকম করা। আচ্ছা, দ্য পোয়েট লেফট দ্য নোবেল ম্যানস হাউস ইন আটার ডিসমে। ডিসমে মানে হচ্ছে অত্যন্ত হতাশা নিয়ে, অত্যন্ত মন খারাপ নিয়ে, সর্বোচ্চ মন খারাপ নিয়ে তিনি ওই বাড়ি ত্যাগ করলেন। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, হি ওয়েন্ট দেয়ার এগেইন উইথ আ গর্জিয়াস ড্রেস অন, তিনি খুব লাক্সারাস, খুব দামি পোশাক পরে আবার ওই একই বাড়িতে কয়েকদিন পরে আসছেন। দিস টাইম হি ওয়াজ ডিউলি রেসপেক্টেড, তাকে যথার্থ সম্মান দেওয়া হয়েছে। ডিউ থেকে ডিউলি, তাকে যথার্থভাবে সম্মান দেওয়া হয়েছে। অ্যান্ড অনার্ড, এবং সম্মানিত করা হয়েছে। বাই দ্য পিপল অফ দ্য রিচ ম্যানস হাউস, ওই ধনীঘরের মানুষদের দ্বারা তাকে সম্মান দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে যথার্থভাবে। দে গেভ হিম রিচ ফুড টু ইট, তারা শেখ সাদিকে খুব দামি দামি খাবার খেতে দিল, যে ইনি হচ্ছে রাজ পরিবারের একজন, বা যে রাজ সংসদ সেখানকার একজন কবি, ওনাকে যদি আমরা একটু তোষামদি করতে পারি, ওনাকে যদি আমরা ভালো খাবার টাবার খাওয়াই, হয়তো রাজা আমাদের দিকে আরও খুশি হবে, আমাদেরকে আরও স্বর্ণমুদ্রা দিবে। ওকে, তাই দামি দামি খাবার দিচ্ছিল। দ্য পোয়েট ডিড নট ইট দ্য ফুড, ওই লেখক তখন খাবার খাচ্ছিলেন না, কবি খাবার খাচ্ছিলেন না। হি বিগ্যান টু, ইনস্টেড, পরিবর্তে, খাওয়ার পরিবর্তে, হি বিগ্যান টু পুট দ্য ফুড ইন হিজ পকেট, সে খাবারগুলো তার পকেটে, ওই ড্রেসের পকেটে নেওয়া শুরু করছে। সিইং ইট, এই ঘটনা দেখে বা এটা দেখে, দ্য রিচ ম্যান ওয়াজ অ্যাস্টোনেসড, সে খুবই অবাক হলো। অ্যাস্টোনেসড মানে কি? অবাক বা হতবাক। সে খুবই হতবাক হলো। হি আস্কড দ্য পোয়েট অ্যাবাউট হিজ মিস্টেরিয়াস বিহেভিয়ার। মিস্টেরিয়াস মানে কি? এই ধরনের, কি বলবো আমরা, রহস্যজনক আচরণ, রহস্যজনক। যে খাবার দিয়েছি, খাবার তো খায়, আপনি খাবার পকেটে কেন ঢুকাচ্ছেন, এটা নিয়ে সে প্রশ্ন করলো, যে ওই ধনী ব্যক্তি। দেন দ্য পোয়েট সেইড, তারপর কবি বললেন, দিস ফুড ইজ ফর মাই ড্রেস, এই খাবার আমার ড্রেসের জন্য, নট ফর মি, এটা আমার জন্য না। হ্যাড ইট নট বিন সো, তাই নয় কি? আই উড হ্যাভ বিন ট্রিটেড, যদি তাই না হতো, হ্যাড ইট নট বিন সো, যদি এটাই নাই হতো, আই উড হ্যাভ বিন ট্রিটেড ইন দ্য সেম ম্যানার, আমাকে একইভাবে তুমি কি করতে, আচরণ করতে আমার সাথে। ওয়েন আই ওয়াজ পুয়ারলি ড্রেসড, যখন আমি খুব সাধারণ ড্রেস পরে এসেছিলাম, যদি তাই না হয় তাহলে তুমি অবশ্যই আমার সাধারণ ড্রেস আমাকে সমানভাবে সম্মান করতা। দ্য রিচ ম্যান ফেল্ট অ্যাশেমড, এই ধনী লোকটি খুব লজ্জিত বোধ করলেন, ফর দিস, এই তার ঘটনার কারণে। হি বেগড ফরগিভনেস অফ দ্য পোয়েট, সে এই কবির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শেষ, মোরাল অফ দি স্টোরি, খুব একটা দরকার নেই। আচ্ছা,
তাহলে আর 2টা 3টা আছে, তোমরা কি পারবা এগুলা? আমি মোটামুটি কয়টা সলভ করে দিয়েছি দেখি। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আমি 8টা সলভ করেছি, 3টা আছে, 3টা কি পারবা? গ্রাসপল লজল, আর হচ্ছে দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ, আর হচ্ছে বাইজিদস ডিভোশন টু হিজ মাদার। এই 3টা পড়তে পারবো তোমরা? আমি মোটামুটি 8টা অর্থ সব পড়িয়ে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে 3টা তোমরা পড়বা, ঠিক আছে? এই আলাদা কিন্তু কোনো এই যে স্টোরি রাইটিং আলাদা প্র্যাকটিস শিট নাই, এখানে যে 11টা আছে এই 11টাই তোমার পড়ার কাজ। আর যে ক্রিয়েটিভ স্টোরি আসে এটা বললাম, এটা তো আসলে কোনো সাজেশন দেওয়া পসিবল না, এটা যে কোনো জায়গায় গল্প আসতে পারে, তখন তুমি নিজের মতো বানিয়ে দিতে হবে এটা, এবং নিজের মতো এটা একটা টাইটেল তৈরি করতে হবে। এই স্টোরিগুলো থেকে এক্সামে কমন পাবো আমি তো আশা করছি সর্বোচ্চভাবে। পুয়ারলি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে একটা জুম সেশন করতে যাচ্ছি, বলো তো এটা কেমন হবে? তোমাদের তো আমি ক্লাস করাই, কিন্তু তোমরা লাইভ ক্লাস করতেছো, কমেন্ট করতেছো, মানে পরীক্ষা দিচ্ছ, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে না আমার কোনো ইন্টারাকশন হচ্ছে না। তোমরা কে কোথায়, কি অবস্থা তোমাদের, তোমরা কোথায় থাকছো, তোমাদের পড়াশোনায় কী কী সমস্যা হচ্ছে, বা শেষ মুহূর্তে প্রস্তুতিটার ক্ষেত্রে ইংরেজি কী ঝামেলা হইতেছে, এই সব কিছু কিন্তু আমি জানার সুযোগ হচ্ছে না পার্সন টু পার্সন। সো এই জন্য তোমাদের সাথে আমি একটা মানে জুম সেশন রাখবো একটা নির্দিষ্ট ডেটে। ওই দিন তোমাদের যার যেই প্রবলেম আছে আমি 1-1.5 ঘন্টা সময় নিব, তোমাদের প্রবলেমগুলো শুনবো এবং আমি ইনস্ট্যান্ট সলিউশন দিব যে এই মুহূর্তে আসলে কী করা প্রয়োজন। ধরো এই যে ক্লাস করলো, তুমি ক্লাস করলে, এতে এটা কেমন হয়ে গেলো না যে মানিক ভাই কোর্সে ক্লাস করছি, হ্যাঁ ক্লাস ভালো খারাপ এটা তোমরা জাজ করবা, ভালো হয়েছি খারাপ হয়েছে এটা তোমাদের উপরে, কিন্তু তারপরেও ক্লাস প্র্যাকটিস শিট সব কিছুর উপরেও তোমাদের সাথে কিন্তু কমিউনিকেশনটা আমার হচ্ছে না। আমি চেষ্টা করছি সবসময় কমেন্টে কিছু কিছু রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু সবসময় তো পসিবল হয় না, ব্যস্ততা থাকে, মাঝে মাঝে ক্লাস থাকে, আমার ইউনিভার্সিটি থাকে, সব মিলিয়ে। তো ভাবছি যে একটা যদি জুম সেশন করতে পারি তাহলে তোমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো রয়েছে বা তোমরা কোনো পড়াশোনা নিয়ে কি ভয়ে আছো অথবা কিভাবে এই টাইমটাকে কাজে লাগাবা, এটার জন্য এই জন্য ভাবছি যে তারপরে তোমাদের অনেক প্রশ্ন থাকে, হ্যাঁ যে ভাই টেস্ট পেপার কি করব, এই মুহূর্তে কি টেস্ট পেপার পড়বো না বোর্ড কোয়েশ্চেন পড়বো, কোনগুলো পড়বো, কমন পড়বে কিনা, এরকম আমার মনে হয় যে এই ব্যাপারটা জুম সেশন হওয়া উচিত, ঠিক আছে? আমি ভাইয়া আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, সেটা জাজ করার যোগ্যতা আমাদের নেই না, তোমরাও জাজ করবা, তারপরেও সব কিছু মিলিয়ে তো তোমরাই তো শিক্ষার্থীরা জাজ করবা। আচ্ছা যাই হোক, তাহলে আমি যেটা করি, আমি আমাদের যে তন্ময় ভাই রয়েছে আমাদের কোঅর্ডিনেটর, আমি ওনার সাথে কথা বলে দেখি যে একটা ওই যে টাইম লিমিট ছাড়া আমাদের জুম সেশনের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে আমি তোমাদের সাথে আজকে রাতের মধ্যে একটা টাইম জানিয়ে দিব যে আমরা নেক্সট কবে জুম সেশনটা রাখছি। অবশ্যই সেটা একটা ফ্রি টাইমে আমরা টাইমটা ম্যানেজ করবো, যেই টাইমটাতে সকালে হলে সকালে, ধরো ফ্রাইডে মর্নিং বা এমন একটা টাইম যেটা হচ্ছে কারো কোনো ক্লাস থাকে না, এমন টাইমে, অথবা রাতের বেলা করবো 10টা 10:30টার পরে, বা 10টা বাজে ধরো, বা 9টা বাজে, যেন আমরা সবাই এখানে বেশি স্টুডেন্ট জয়েন করতে পারি। আমি যেন তোমার প্রবলেমগুলো শুনতে পারি, আমি যেন মনে হয় যে হ্যাঁ ভাইয়া লাইভে ক্লাস নিচ্ছে। লাইভে ক্লাস নিয়ে আমি কী করতাম, একটা ছেলে দাঁড়ায় প্রশ্ন করতো না যে ভাই এটা তো বুঝি নাই, এটা তো ভাইয়া প্রবলেমে আছে, আমি এটা কীভাবে সলভ করবো, ভাইয়া কোন বইটা কিনবো, ইজিলি প্রশ্ন করতে পারে। আজকে উত্তরা ব্রাঞ্চের ক্লাস নিলাম, অনেকে বলতেছে ভাই এইটা তোমার প্রবলেম, এই জিনিসটা তো বুঝি না, এটা কী করতে পারি, ইনস্ট্যান্ট সলিউশন দিতে পেরেছি। বাট লাইভে কী হয়, আমি ক্লাস করাচ্ছি, তোমার ক্লাস চলাকালীন কমেন্ট করছো, এই ক্লাসের পর তো আমি আর কমেন্টগুলো পড়ি না, লাইভ ক্লাসে কমেন্ট কি আর পড়ে কেউ? সো এই জন্য বলছি যে তোমাদের সাথে আমার একটা লাইভ সেশন হওয়া প্রয়োজন, ঠিক আছে? ভাইয়া ফ্রাইডে দিলে ভালো হয়, সবাই থাকতে পারবে, আমি চেষ্টা করবো ফ্রাইডে বা স্যাটারডে, এই দিন তোমাদেরও ফ্রি আমাদেরও ফ্রি, এই দিনে রাখার জন্য। আচ্ছা আমি তাহলে এই ব্যাপারটা, ভাইয়া ফ্রাইডে সকালে প্রাইভেট আছে, হ্যাঁ অনেক প্রবলেম থাকবে, আমরা একটা টাইম সেট করব যেখানে সবাই মোটামুটি তোমাদের প্রবলেমগুলো নিয়ে হাজির হবা, ঠিক আছে? এমন একটা টাইম সেট করব যে সবার জন্যই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট জন্য এখানে বেনিফিটেড হয়। সো আমি আজকে তন্ময় ভাইয়ের সাথে আলোচনা করি, তোমাদেরকে আমি টাইমটা জানিয়ে দেবো, ঠিক আছে? সো সবার জন্য দোয়া রইল,
পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল তোমাদের ইনফর্মাল লেটার রাইটিংয়ের ইনফর্মাল লেটার টপিক যা যা আছে সব কিছু ইম্পর্টেন্ট, সবগুলো আমরা এক স্লাইডে কালকে আবার শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কালকে দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য, প্রত্যেকের জন্য দোয়া করো যেন আমরা যেন এই সময়টাতে সর্বোচ্চ এফোর্ট দিয়ে যেন পড়াশোনাটা করতে পারি। এই সময়টা যেন আর কোনোভাবে নষ্ট না হয়, কোনোভাবে অন্য কোনো কাজে না যায়, কোনোভাবে কোনো কিছুতে এঙ্গেজ না হই, কোনোভাবে মুভি, সিরিয়াল বা নতুন ছবির টিজার বা হচ্ছে খেলা, লালিগা, প্রিমিয়ার লিগ বা এমবাপ্পে কোথায় গেল, রোনালদোর কী হলো, কিচ্ছু নিয়ে যেন আমাদের মনোযোগ না যায়। এই 2-3টা সপ্তাহ, অল্প কিছুদিন টাইম আছে, 21-22 দিন চূড়ান্তভাবে পড়াশোনা করো। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। বাচ্চারা দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম।